Welcome and very good afternoon to all my dear students. Today we will discuss an interesting topic from biogeography. We will discuss today about the concept of biosphere and its divisions. We will also discuss today about the concept of food chain, concept of food web and ecological pyramid. Finally, we will also discuss today about biosynthesis, biotope and biota. জিওগ্রাফির একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা ডিসকাশন করতে চলেছি আজকের এই ক্লাসটিতে। বায়োস্ফিয়ার বা জীবমণ্ডল বলতে কি বুঝি সেইটা আমরা জানবো এবং এই বায়োস্ফিয়ারকে আমরা কতগুলো ডিভিশনে ভাগ করি সেই সম্পর্কে আমরা জানবো। ফুড চেইন এবং ফুড ওয়েব ইকোসিস্টেমের গুরুত্বপূর্ণ দুটো আসপেক্ট, সেই ফুড চেইন ফুড ওয়েব বলতে আমরা কি বুঝি এর বেসিক কনসেপ্ট গুলো আমরা জানবো। ফুড পিরামিড বা ইকোলজিক্যাল পিরামিড বলতে আমরা কি বুঝি তার টাইপস গুলো সম্পর্কে আমরা জানবো। এছাড়াও বায়োসিনোসিস বায়োটোপ বলতে আমরা কি বুঝি সেইটা জানবো এবং সবশেষে আমরা কি জানবো যে বায়োটা বলতে আমরা কি বুঝি সেইটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের মূল বিষয়বস্তু হবে। তাহলে আমরা শুরু করি, বায়োস্ফিয়ার দিয়েই শুরু করি। তাহলে বায়োস্ফিয়ার বলতে আমরা কি বুঝবো? যে বায়োস্ফিয়ার বলতে নর্মালি আমরা বুঝবো এটা একটা গ্লোবাল ইকোসিস্টেম, বা আমরা বলতে পারি যে সমগ্র পৃথিবীর যে যে অংশে নর্মালি কি রয়েছে, যে লিভিং অর্গানিজমস গুলো রয়েছে, অর্থাৎ তোমার হচ্ছে জীবন্ত যে উদ্ভিদ এবং প্রাণীগুলোর অবস্থান রয়েছে এবং অবশ্যই সেখানে অ্যাবায়োটিক কম্পোনেন্ট গুলোও থাকবে। তাহলে পৃথিবীর যে যে অঞ্চলে উদ্ভিদ এবং প্রাণীর সহাবস্থান আমরা লক্ষ্য করতে পারছি, সেই টোটাল এরিয়াটাকে আমরা এক কথায় কি বলবো? বায়োস্ফিয়ার বলবো বা জীবমণ্ডল বলে থাকবো। অর্থাৎ আমরা বলতে পারি এরকম যে বায়োস্ফিয়ার এটা পৃথিবীর মধ্যেই অবস্থিত এমন একটা অঞ্চল যেখানে নর্মালি কি থাকে, জীবনের উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারি। এবং পৃথিবীর এই যে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেখানে প্রাণের অস্তিত্ব রয়েছে, এই প্রাণের অস্তিত্বর জন্যই নর্মালি পৃথিবীকে আমরা অন্যান্য যে গ্রহগুলো রয়েছে আমাদের সোলার সিস্টেমে, সেই অন্যান্য গ্রহগুলো থেকে পৃথিবীকে কিন্তু আলাদা করে আমরা দেখি। তাহলে এই যে বায়োস্ফিয়ার রয়েছে, এই বায়োস্ফিয়ারটা অ্যাকচুয়ালি পৃথিবীরই একটা পরিবেশ, পরিবেশের একটা পার্ট। এই পৃথিবীর পরিবেশের মধ্যে নর্মালি এটা তিনটে বায়ুমণ্ডল, সরি তিনটে মণ্ডল বা তিনটে স্ফিয়ারের মধ্যে নর্মালি এই জীবমণ্ডলটা অবস্থান করে। এই তিনটে মণ্ডল কি কি? একটা হচ্ছে অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল, আর একটা হচ্ছে হাইড্রোস্ফিয়ার বা বাড়িমণ্ডল, এবং আর একটা হচ্ছে লিথোস্ফিয়ার বা শিলামণ্ডল। তাহলে বায়োস্ফিয়ার বলতে আমরা কি বুঝি? যদি আমরা মণ্ডলগুলো দিয়ে বা স্ফিয়ার গুলো দিয়ে ডিফাইন করি তাহলে আমরা বলবো যে শিলামণ্ডল, বায়ুমণ্ডল এবং বায়ুমণ্ডলের যে যে অংশে উদ্ভিদ এবং প্রাণীর অবস্থান লক্ষ্য করা যায়, সেই অঞ্চলটাকে বা সেই এলাকাটাকে আমরা কি বলবো? এক কথায় বলবো বায়োস্ফিয়ার বা জীবমণ্ডল বলে থাকবো। তাহলে এই জীবমণ্ডল সৃষ্টির পেছনে কিন্তু এই তিনটে স্ফিয়ার বা তিনটে মণ্ডলের সমান অবদান রয়েছে এবং গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এই তিনটে মণ্ডলের মধ্যে, অর্থাৎ অ্যাটমসফিয়ার, হাইড্রোস্ফিয়ার এবং লিথোস্ফিয়ারের মধ্যে যে কোনো একটা মণ্ডল বা যে কোনো একটা স্ফিয়ার যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু উদ্ভিদ এবং প্রাণীর সৃষ্টি হবে না। তাই বায়োস্ফিয়ারকে আমরা অ্যাটমসফিয়ার, হাইড্রোস্ফিয়ার এবং লিথোস্ফিয়ারের কম্বাইন্ড একটা ফর্ম কিন্তু বলে থাকি। আচ্ছা, এই ডেফিনেশনটা জাস্ট একটু আগেই বললাম। তাহলে এই বায়োস্ফিয়ার যেটা প্রাকৃতিক ভাবেই সৃষ্টি হয় নর্মালি পৃথিবীর পরিবেশে, ঠিক তেমনি আর্টিফিশিয়াল বায়োস্ফিয়ার রয়েছে এই পৃথিবীতে। আর্টিফিশিয়াল বায়োস্ফিয়ার গুলো যেগুলো নর্মালি আমরা মানুষরা এই ধরনের জীবমণ্ডল তৈরি করে থাকি। প্রধানত এটা গবেষণার ক্ষেত্রে আমরা ব্যবহার করার জন্য এইরকম কৃত্রিম বায়োস্ফিয়ার তৈরি করে থাকি। অনুসন্ধান বা ইনভেস্টিগেশনের জন্য এইরকম কৃত্রিম বায়োস্ফিয়ার গুলো তৈরি করা হয়। যেমন এখানে উদাহরণ হিসাবে বলা হয়েছে বায়োস্ফিয়ার টু। এই বায়োস্ফিয়ার টু এটা হচ্ছে মানুষের দ্বারা তৈরি পৃথিবীর মধ্যে সবচাইতে বড় একটা আর্টিফিশিয়াল একটা বায়োস্ফিয়ার। তো এই আর্টিফিশিয়াল বায়োস্ফিয়ারটি, বায়োস্ফিয়ার টু যার নাম, এইটা নর্মালি রয়েছে কোথায়? আমেরিকা যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা প্রদেশের অরাকল নামক যে সিটি, সেই অরাকল নামক সিটিতে এই বায়োস্ফিয়ার টু নামক যে আর্টিফিশিয়াল বায়োস্ফিয়ার এইটা অবস্থান করছে। এই বায়োস্ফিয়ার টুটা 1987 সাল থেকে 1991 সালের মধ্যেই এটা তৈরি করা হয়েছিল। এরকম একটা রিসার্চ ল্যাব এখানে উদ্ভিদ এবং প্রাণীগুলোকে এখানে তাদের বংশ বিস্তার করানো হয় এবং তাদের যে বৃদ্ধি, সেই বৃদ্ধিটা এখানে
ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং তাদের মধ্যে কোনো রকম মডিফিকেশনস আনা যায় কিনা, অর্থাৎ তাদের উৎপাদনের পরিমাণ যদি বাড়ানোর জন্য কোনো টেস্টিং, পরীক্ষা, সায়েন্টিফিক রিসার্চ এই সংক্রান্ত কাজকর্মগুলো নর্মালি এই ল্যাবটার মধ্যেই নর্মালি করার জন্য এই বায়োস্ফিয়ার 2 টা তৈরি করা হয় এবং এটা বর্তমানে অ্যারিজোনা ইউনিভার্সিটির আন্ডারে এই বায়োস্ফিয়ার 2 নামক আর্টিফিশিয়াল যে বায়োস্ফিয়ার, সেই বায়োস্ফিয়ারটা তোমার এই ইউনিভার্সিটির অধীনে রয়েছে। কম্পোনেন্টস অফ বায়োস্ফিয়ার, তো বায়োস্ফিয়ার নর্মালি তিনটে কম্পোনেন্টের সমন্বয়ে তৈরি। এক নম্বর কম্পোনেন্ট হচ্ছে লিথোস্ফিয়ারিক কম্পোনেন্ট, দুই নম্বর হচ্ছে অ্যাটমসফিয়ারিক কম্পোনেন্ট, তিন নম্বর হচ্ছে হাইড্রোস্ফিয়ারিক কম্পোনেন্ট। অর্থাৎ লিথোস্ফিয়ার বা শিলামণ্ডলের কিছু কিছু উপাদান এই বায়োস্ফিয়ারের বায়োস্ফিয়ারের মধ্যে পড়ে, একই রকম করে বায়ুমণ্ডলের কিছু কিছু উপাদান তোমার জীবমণ্ডলের মধ্যে পড়ে এবং হাইড্রোস্ফিয়ার বা বায়ুমণ্ডলের কিছু কিছু উপাদান কি তৈরি করে বায়োস্ফিয়ারের আওতাভুক্ত আর কি। আমরা তাহলে বায়োস্ফিয়ার বলতে আমরা কি বুঝবো, যে বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল এবং তোমার হচ্ছে শিলামণ্ডলের যে যে অংশে আমরা উদ্ভিদ এবং প্রাণীর অবস্থান আমরা দেখব, সেখানে সেই জায়গাটাকে আমরা বায়োস্ফিয়ার বা জীবমণ্ডলের আওতাভুক্ত বলবো। যেমন এখানে উদাহরণ হিসেবে বলা আছে যে বায়ুমণ্ডলে বা আকাশে যত উঁচু পর্যন্ত বা যত উচ্চতা পর্যন্ত আমরা পাখিদের উপস্থিতি আমরা দেখব, সেই অঞ্চলটাকে আমরা বায়োস্ফিয়ারের মধ্যেই কিন্তু ধরবো। অর্থাৎ এমন একটা উচ্চতার পরে নর্মালি পাখি আর আকাশে উঠতে পারে না, তাহলে যে পর্যন্ত পাখি আকাশে উঠতে পারে তারপরে আর পারে না, সেই আহ, মানে সেই অংশটাকে আমরা কি বলবো, বায়োস্ফিয়ারের আওতাভুক্ত বলবো। একই রকম করে জলের মধ্যে, সাগর মহাসাগরের মধ্যে যত নিচ পর্যন্ত আমরা উদ্ভিদ এবং প্রাণীগুলোর অবস্থান দেখবো, সেই এলাকাটাকে আমরা বায়োস্ফিয়ারের আওতাভুক্ত বলবো। একই রকম করে লিথোস্ফিয়ার বা শিলামণ্ডলের যত গভীরে উদ্ভিদ এবং প্রাণী বা সেটা ব্যাকটেরিয়া, ছত্রাক হতে পারে, এগুলো যত গভীর পর্যন্ত পাবো সেই এলাকাটাকে আমরা কি বলবো, বায়োস্ফিয়ার বা জীবমণ্ডল বলে থাকবো। তো এই বায়োস্ফিয়ারের কম্পোনেন্ট গুলোকে প্রাথমিকভাবে আমরা দুটো ভাগে ভাগ করি। প্রাথমিক ভাবে একটা হচ্ছে বায়োটিক কম্পোনেন্ট বা লিভিং কম্পোনেন্ট, যেটা সজীব উপাদান, যাদের প্রাণ রয়েছে, যাদের জন্ম বৃদ্ধি রয়েছে, সেগুলো সেগুলো একটা ভাগে বিভক্ত। আর একটা রয়েছে অ্যাবায়োটিক কম্পোনেন্ট বা নন লিভিং কম্পোনেন্ট, যেগুলো নর্মালি যাদের প্রাণ নেই, যাদের প্রাণ নেই, যাদের তোমার হচ্ছে জন্ম, বৃদ্ধি, মৃত্যু নেই, সেই ধরনের আর উপাদানগুলোকে আমরা অ্যাবায়োটিক বা নন লিভিং কম্পোনেন্ট বলবো। তো নন লিভিং কম্পোনেন্ট গুলোকে আমরা তিনটে ভাগে ভাগ করি। একটা লিথোস্ফিয়ারিক কম্পোনেন্ট, যেমন এখানে রক্স পড়বে, স্যান্ডস গুলো পড়বে, মিনারেল, সয়েল, এই সমস্ত যে উপাদানগুলো রয়েছে লিথোস্ফিয়ারিক কম্পোনেন্ট, এগুলো অ্যাবায়োটিক কম্পোনেন্ট একটা পার্ট। একই রকম করে হাইড্রোস্ফিয়ারের মধ্যে ওশান ওয়াটার, রিভার ওয়াটার, গ্রাউন্ড ওয়াটার, অ্যাটমসফিয়ারিক ওয়াটার এবং গ্লেসিয়ার ওয়াটার, এগুলো অ্যাবায়োটিক কম্পোনেন্টের পার্ট। একই রকম করে অ্যাটমসফিয়ারের মধ্যে যদি দেখি, তাহলে ডিফারেন্ট টাইপস অফ যে গ্যাসগুলো রয়েছে, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, সরি, মিথেন, তারপরে তোমার হাইড্রোজেন, হিলিয়াম, এগুলো হচ্ছে অ্যাবায়োটিক কম্পোনেন্টের পার্ট। একই রকম করে জলীয় বাষ্প, ডাস্ট পার্টিকেল, এগুলো হচ্ছে অ্যাটমসফিয়ারিক কম্পোনেন্ট, যেগুলো বায়োস্ফিয়ারের অংশ। বায়োটিক কম্পোনেন্ট গুলোকেও আমরা তিন ভাগে ভাগ করি। এক নম্বর যে টাইপস রয়েছে প্ল্যান্টস অর প্রডিউসার্স, যেগুলোকে আমরা অটোট্রফসও বলে থাকি, অর্থাৎ এরা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে সূর্যালোকের উপস্থিতিতে। এরা খাদ্য তৈরি করে এই উদ্ভিদগুলো, এদেরকে আমরা সে কারণে স্বভোজী বলে থাকি বা অটোট্রফস বলে থাকি। দুই নম্বর বায়োটিক কম্পোনেন্ট হচ্ছে হেটারোট্রফস, বা আমরা বলতে থাকি এদের অ্যানিমেলস অর কনজিউমার্স বলে থাকি, অর্থাৎ প্রাণী বা খাদক বলি, যেগুলো নিজেদের খাদ্য নিজেরাই প্রস্তুত করতে পারে না। সবুজ উদ্ভিদ যে সমস্ত খাদ্যগুলো নিজের শরীরে প্রস্তুত করে, সেই খাদ্যগুলোকেই এরা খাদ্য হিসাবে গ্রহণ করে, তাই এদেরকে আমরা খাদকও বলে থাকি বা কনজিউমার্সও বলে থাকি। তিন নম্বর বায়োটিক কম্পোনেন্ট হচ্ছে ডিকম্পোজার বা মাইক্রো অর্গানিজমস। ডিকম্পোজার কি করে, নর্মালি এই উদ্ভিদ এবং প্রাণী এরা যখন মারা যায়, তখন এই মৃত উদ্ভিদ এবং প্রাণীর শরীর থেকে নর্মালি এই ডিকম্পোজার গুলো কি করে, পুষ্টি রসগুলো সংগ্রহ করে এরা বেঁচে থাকে। তাহলে এই হচ্ছে তিন ধরনের বায়োটিক কম্পোনেন্ট আমরা পড়লাম। তবে এটা আমাদের মনে রাখতে হবে, বায়োটিক কম্পোনেন্ট গুলোর অস্তিত্ব কিন্তু অ্যাবায়োটিক কম্পোনেন্ট ছাড়া কিন্তু সম্ভব নয়। উদ্ভিদ বলো, প্রাণী বলো, ডিকম্পোজার বলো, সমস্ত উপাদানগুলোকেই কিন্তু প্রত্যক্ষ পরোক্ষভাবে অ্যাবায়োটিক কম্পোনেন্ট, অর্থাৎ মাটি, শিলা, বিভিন্ন ধরনের খনিজ পদার্থ, জল, বিভিন্ন ধরনের গ্যাস, জলীয় বাষ্প, ধুলোবালি, এইগুলোর উপর ডিপেন্ড করতে হয়।
অ্যাবায়োটিক কম্পোনেন্ট ছাড়া বায়োটিক কম্পোনেন্টের কিন্তু অস্তিত্ব নেই, কিন্তু বায়োটিক কম্পোনেন্ট না থাকলেও অ্যাবায়োটিক কম্পোনেন্ট কিন্তু পৃথিবীতে ছিল এবং থাকবে। এবার আমরা পড়ি এই বায়োস্ফিয়ারের অর্গানাইজেশনাল স্ট্রাকচার, অর্থাৎ বায়োস্ফিয়ারকে আমরা কত রকম ডিভিশনে আমরা ভাগ করতে পারি। তাহলে বায়োস্ফিয়ার এটা কি সমগ্র পৃথিবীর যে যে অঞ্চলে উদ্ভিদ এবং প্রাণীর সহাবস্থান আমরা দেখতে পাচ্ছি সেই এলাকাটাকে বায়োস্ফিয়ার বলবো। কিন্তু এই বায়োস্ফিয়ারকে যদি আমি সমগ্র পৃথিবীর একটা পার্টিকুলার অঞ্চলে আমি যাই, তাহলে আমরা বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ এবং প্রাণী গোষ্ঠী দেখতে পাই। যদি আরো ছোট ছোট জায়গাগুলোতে যাই, সেখানে কিছু স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখতে পাবো। তো এরকম ভেদে নর্মালি আমরা বায়োস্ফিয়ার বা জীবমণ্ডলকে কতগুলো অর্গানাইজেশনাল স্ট্রাকচারে আমরা কিন্তু ভাগ করতে পারি। যেমন এই জীবমণ্ডল বা বায়োস্ফিয়ারের একেবারে স্মলেস্ট ডিভিশন, সেই স্মলেস্ট ডিভিশনের নাম হচ্ছে অর্গানিজম বা ইন্ডিভিজুয়াল, বা এটাকে আমরা বলতে পারি ব্যক্তি বিশেষ। এটাকে আমরা স্মলেস্ট ডিভিশন অফ বায়োস্ফিয়ার বলবো। কোন একটা পার্টিকুলার অঞ্চল, সেটা পৃথিবীর যে তোমার এরিয়াল এক্সটেনশন রয়েছে, সেই পৃথিবীর এরিয়াল এক্সটেনশন মধ্যে কোন একটা স্পেসিফিক প্রজাতির একটা নির্দিষ্ট একটা একটা মানে একটা জীবকে আমরা কি বলবো, অর্গানিজম বা ইন্ডিভিজুয়াল বলবো। অর্থাৎ ধরো কোন একটা নদী বা কোন একটা পুকুর, কোন একটা ফরেস্টে কোন একটা স্পেসিফিক প্রজাতি নেওয়া হলো, সেই স্পেসিফিক প্রজাতির একটা সদস্যকে আমরা কি বলবো, অর্গানিজম বা ইন্ডিভিজুয়াল বলবো। একটা ফরেস্টের একটা হরিণ একটা ইন্ডিভিজুয়াল বা অর্গানিজম, বা ওই ফরেস্টের যদি আমরা টাইগার নিই, তাহলে একটা টাইগার হচ্ছে কি অর্গানিজম বা ইন্ডিভিজুয়াল। একটা সমুদ্রের একটা স্পেসিফিক প্রজাতির যদি আমি একটা মাছ বলি, তাহলে তাকে আমরা কি বলবো, অর্গানিজম বা ইন্ডিভিজুয়াল বলবো। তাহলে বায়োস্ফিয়ারের সবচাইতে ছোট ডিভিশন কাকে বলবো, অর্গানিজম বা ইন্ডিভিজুয়ালকে বলবো। বায়োস্ফিয়ারের দ্বিতীয় স্মলেস্ট যে ডিভিশন, তার নাম হচ্ছে পপুলেশন। এই পপুলেশন কি, পপুলেশন জিওগ্রাফিতে পপুলেশন বলতে আমরা নর্মালি বুঝি কোন একটা নির্দিষ্ট অঞ্চলে যত সংখ্যক মানুষ বসবাস করে সেই সংখ্যাটাকে আমরা পপুলেশন বলি। কিন্তু বায়োস্ফিয়ারে বা বায়ো জিওগ্রাফিতে এই পপুলেশনের ডেফিনেশনটা একটু অন্যরকম। যে কোন একটা নির্দিষ্ট অঞ্চলে একটা নির্দিষ্ট প্রজাতির সমগ্র সংখ্যাকে, কোন একটা নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট প্রজাতির সমগ্র সংখ্যাকে আমরা কি বলবো, পপুলেশন বলবো, বা সমগ্র অংশ বা জনসংখ্যা বলে থাকি। তাহলে এই পপুলেশনটা নর্মালি কিরকম হতে পারে, যদি আমি একটা দুর্বা ঘাস নিই কোন একটা পার্টিকুলার অঞ্চলে, তাহলে সমস্ত দুর্বা ঘাসগুলোকে আমরা কি বলবো, পপুলেশন বলবো। একই রকম করে কোনো ফরেস্টের যদি সমস্ত হরিণগুলোকে আমি নিয়ে নিই, তাহলে সমস্ত হরিণগুলোকে আমরা কি বলবো, পপুলেশন বলবো। ওই ফরেস্টের সমস্ত বাঘ, সমস্ত সিংহ, এগুলোকে আমরা কি বলবো, পপুলেশন বলবো। একই রকম করে একটা পুকুরের কোন একটা স্পেসিফিক প্রজাতির সমস্ত মাছগুলোকে আমরা কি বলবো, পপুলেশন বলবো। তাহলে বায়োজিওগ্রাফিতে পপুলেশন যে কোনো প্রজাতির সমগ্র সংখ্যক সদস্যকেই আমরা পপুলেশন বলে থাকি। 3 নম্বর গুরুত্বপূর্ণ যে ডিভিশন বায়োস্ফিয়ারে, সেটা হচ্ছে কমিউনিটি বা কমিউনিটি অফ স্পিসিস। এইটা কি, এইটা হচ্ছে কোন একটা নির্দিষ্ট প্রজাতির কোন একটা নির্দিষ্ট প্রজাতির কিছু সংখ্যক ইন্ডিভিজুয়ালসকে আমরা কি বলে থাকি, কমিউনিটি বলে থাকি। অথবা অনেকগুলো প্রজাতির কিছু সংখ্যক মেম্বার গুলোকে, মানে প্রত্যেকটা প্রজাতির কিছু সংখ্যক মেম্বার যখন পরস্পর পরস্পরের সঙ্গে ইন্টারাকশন করছে বা আন্তঃক্রিয়া করে থাকছে, তখন সেই সদস্যগুলোকে একসঙ্গে আমরা কি বলে থাকি, কমিউনিটি অফ স্পিসিস। মানে কমিউনিটি অফ স্পিসিস বলতে নর্মালি আমরা কি বুঝবো, যে একটা প্রজাতির সমগ্র সংখ্যার মধ্যে কিছু সংখ্যক সদস্য হতে পারে, তাদের মধ্যে ইন্টারাকশনসটা নর্মালি কি হবে, বেশি হবে, তাদের কি আমরা কমিউনিটি বলবো। অথবা অনেকগুলো প্রজাতি রয়েছে, তাদের মানে সকলেই নয়, তাদের মধ্য থেকে যাদের মধ্যে ইন্টারাকশনস গুলো বেশি হয়, কিছু হরিণ, কিছু বাঘ, কিছু সিংহ, তারপরে ধরো কিছু তোমার হচ্ছে ফরেস্টের কিছু গাছ, যাদের মধ্যে আন্তঃক্রিয়াটা ইন্টারাক্টটা সবচাইতে বেশি হবে, তাদেরকে একত্রে আমরা কি বলবো, কমিউনিটি অফ স্পিসিস বলবো। যেমনটা আমরা নর্মালি আমাদের গ্রামাঞ্চলে বা শহরাঞ্চলে কোন একটা প্রোগ্রাম পরিচালনা করার জন্য আমরা একটা কমিটি আমরা একটা গঠন করে থাকি, তাহলে সেই কমিটিতে কিন্তু এরকম হয় না ওই গ্রামের বা ওই শহরাঞ্চলটার যত মানুষ রয়েছে সবাই ওই কমিটির মধ্যে থাকে, এরকম হয় না। আমরা কি করে থাকি, ওই প্রোগ্রামটা পরিচালনা করার জন্য গ্রামে যতজন সদস্য আছে বা শহরে যতজন সদস্য আছে, তাদের মধ্য থেকে কিছু সংখ্যক মেম্বারকে বা কিছু সংখ্যক মানুষকে নর্মালি কি করা হয়, ওই কমিটিতে ধরা হয়, যারা নর্মালি কি করে ওই প্রোগ্রামটা পরিচালনা করার জন্য তাদের মধ্যে ইন্টারাকশন গুলো বেশি করে থাকে। তাহলে এখানেও ওই কমিউনিটি হবে একটা নির্দিষ্ট প্রজাতির কিছু সংখ্যক সদস্য মিলে, অথবা অনেকগুলো প্রজাতির কিছু সংখ্যক সদস্য মিলে
এই কমিউনিটিটা গঠন করে। ৪ নম্বর রয়েছে ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র। তো ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র কি? এটা একটা জিওগ্রাফিক্যাল এরিয়া, বায়োস্ফিয়ারের মধ্যেই ছোট্ট একটা জিওগ্রাফিক্যাল এরিয়া, যেখানে উদ্ভিদ এবং প্রাণীগুলো কি করবে? অজৈব উপাদানের সঙ্গে ইন্টারাকশনস করে এবং তারা সার্ভাইভ করে থাকে। এটাকে আমরা কি বলবো? ইকোসিস্টেম বলবো। যেমন একটা পুকুর একটা ইকোসিস্টেমের পার্ট, একটা মরুভূমি অঞ্চল একটা ইকোসিস্টেমের পার্ট, একটা ফরেস্ট এরিয়া সেটা একটা ইকোসিস্টেমের পার্ট, একটা কি বলবো? একটা হচ্ছে গ্রাসল্যান্ড সেটা একটা ইকোসিস্টেমের পার্ট। আচ্ছা, তারপরে এই বায়োস্ফিয়ারের সবচাইতে বড় ডিভিশন, লার্জেস্ট ডিভিশনের নাম কি? লার্জেস্ট ডিভিশনের নাম হচ্ছে বায়োমস। অর্থাৎ তাহলে বায়োস্ফিয়ারকে কতগুলো বড় বড় বায়োমে ভাগ করা হয় আমরা পেলাম। তাহলে বায়োম বলতে আমরা কি বুঝবো? যে গোটা পৃথিবীর এরিয়াল এক্সটেনশন এতটাই বড় যে এখানে এক এক জায়গায় সূর্যকিরণ এক এক রকম হয়। সূর্যকিরণটা একেক রকম হওয়ার কারণে একেক জায়গার টেম্পারেচার একেক রকম হয়। একেক জায়গার টেম্পারেচার একেক রকম হবে, সেখানে বায়ু প্রবাহ একেক রকম হবে, সেখানকার বায়ুর চাপ একেক রকম হবে, অর্থাৎ জলবায়ুর ভেরিয়েশনসটা হয়ে থাকে পৃথিবীর ভিন্ন ভিন্ন অংশে। তাহলে জলবায়ুর যদি ভেরিয়েশনস হয়ে থাকে পৃথিবীর ভিন্ন ভিন্ন অংশে, তাহলে সেখানে উদ্ভিদ এবং প্রাণীর কিন্তু বৈশিষ্ট্যগুলোও কিন্তু আলাদা আলাদা হবে। কিন্তু যদি আমি একটা স্পেসিফিক ক্লাইমেটিক কন্ডিশনে আমি যদি যাই, তাহলে সেখানে আমরা দেখতে পাবো বেশিরভাগ উদ্ভিদ এবং প্রাণীর ক্যারেক্টারিস্টিক্স গুলো মোটামুটি একই রকম। ধরা যাক আমি একটা তুন্দ্রা অঞ্চলে, একটা হিমশীতল জলবায়ু অঞ্চলে আমি গেলাম, তাহলে সেখানকার উদ্ভিদ এবং প্রাণীগুলোর ক্যারেক্টারিস্টিক্স মোটামুটি একই রকম আমরা দেখতে পাবো। ক্রান্তীয় অঞ্চলে উদ্ভিদ প্রাণীর ক্যারেক্টারিস্টিক্স গুলো আবার একই রকম দেখতে পাবো। আবার নিরক্ষীয় অঞ্চলে উদ্ভিদ এবং প্রাণীর ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা একই রকম দেখতে পাবো। তাহলে এইরকম বিশেষ জলবায়ুযুক্ত অঞ্চলে যে বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ এবং প্রাণী গোষ্ঠীগুলোকে দেখা যায়, তাদেরকে একত্রে আমরা কি বলবো? বায়োম বলবো। তাহলে এইরকম আমরা সমগ্র বায়োস্ফিয়ারকে কতগুলো বায়োমে কিন্তু ভাগ করি, তারপরেই সেই বায়োম গুলোকে কতগুলো ইকোসিস্টেমে, ইকোসিস্টেমকে কতগুলো আবার কমিউনিটিতে ভাগ করা হয়, কমিউনিটির মধ্যে আবার কতগুলো পপুলেশনস থাকে, এবং আলটিমেটলি ওই পপুলেশনের মধ্যে অসংখ্য কি থাকে? অর্গানিজম বা ইন্ডিভিজুয়াল থাকে। এই ছবিটার মধ্যে একটু জাস্ট আমি দেখি, এগুলো জাস্ট আমি ডিসক্রাইব করলাম। যেমন এই অংশটাতে একটা হরিণ রয়েছে, বন্য হরিণ রয়েছে, একটাই রয়েছে, তাই এটাকে আমরা কি বলবো? ইন্ডিভিজুয়াল বলবো। এই জায়গাটাতে যত হরিণ রয়েছে সমস্ত হরিণের সংখ্যাটাকে আমরা কি বলবো? পপুলেশন বলবো। তারপরে এই জায়গাটাতে এখানে একটা হরিণ রয়েছে, একটা চিতা রয়েছে, আউল রয়েছে, এখানে একটা বাদর রয়েছে। এরা নিজেদের মধ্যে ইন্টারাকশন বেশি করে থাকে, তাই এদেরকে আমরা কি বলবো? কমিউনিটি বলবো। তাহলে এই কমিউনিটির মধ্যে একটা প্রজাতির কয়েকটা সংখ্যা হতে পারে, অথবা অনেকগুলো প্রজাতির কয়েকজন মেম্বার মিলেও কমিউনিটিটা তৈরি করে থাকে। তাই পপুলেশনের থেকে বড় ডিভিশন হচ্ছে কমিউনিটি, যেখানে প্রজাতির ভেরিয়েশনস গুলো আমরা দেখতে পাবো। যাদের মধ্যে ইন্টারাকশনসটা বেশি হবে তাদেরকে নিয়েই নর্মালি কমিউনিটি তৈরি হয়। তারপরে কমিউনিটি থেকে বড় এরিয়া হচ্ছে ইকোসিস্টেম। এটা একটা জিওগ্রাফিক্যাল এরিয়া, যেখানে উদ্ভিদ প্রাণীগুলো নিজেদের মধ্যে আন্তঃক্রিয়া করে এবং অজৈব উপাদানগুলোর সঙ্গে আন্তঃক্রিয়া করে বেঁচে থাকে। আর এই ইকোসিস্টেমের থেকেও বড় ডিভিশন রয়েছে বায়োম, যেখানে জলবায়ু একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। এই জলবায়ু একটা নির্দিষ্ট প্রকৃতির জলবায়ু হওয়ার কারণেই উদ্ভিদ এবং প্রাণীগুলোর বৈশিষ্ট্যও কিন্তু মোটামুটি একই রকম হয়, যেটাকে আমরা বায়োম বলে থাকি। এবং তারপরেই রয়েছে সমস্ত বায়োমগুলোকে নিয়ে আমাদের বায়োস্ফিয়ার বা জীবমণ্ডল। আচ্ছা, তাহলে বায়োম কি? বায়োমের ডেফিনেশন আমি বললাম যে জলবায়ু একই হওয়ার কারণে বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ এবং প্রাণী গোষ্ঠীগুলো যেখানে আমরা দেখতে পাই সেগুলোকে আমরা বায়োম বলে থাকি। তো সায়েন্টিস্ট নরমালি কি করেছে? যে এই বায়োম গুলোকে ৫টা প্রধান ভাগে ভাগ করেছে। একটা রয়েছে তুন্দ্রা, তুন্দ্রা বায়োম, একেবারে মেরু অঞ্চলের কাছাকাছি হিমশীতল একটা বায়োম আর্কটিক অঞ্চলে। গ্রাসল্যান্ড বায়োম, যেখানে বৃষ্টিপাতের পরিমাণ কম হয়, সেই অঞ্চলগুলোতে তৃণভূমি জন্মায়। তাহলে সেই তৃণভূমি অঞ্চলে এক ধরনের আমরা বায়োম দেখতে পাই, সেগুলোকে আমরা গ্রাসল্যান্ড বায়োম বলি। ডেজার্ট বায়োম, মরুভূমি অঞ্চলের বায়োম, মরুভূমি অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম হয়, 25 সেন্টিমিটারের কম হয়। তাহলে সেখানে বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদগুলো দেখা যায় এবং কিছু প্রাণী গোষ্ঠী সেখানে দেখা যায়, সেগুলোকে আমরা ডেজার্ট বায়োম বলবো। এবং অ্যাকোয়াটিক বায়োম বলবো। অ্যাকোয়াটিক মানে হচ্ছে জলাভূমি অঞ্চলের বায়োম। জলাভূমি যে জায়গাগুলোতে রয়েছে, নদী, পুকুর, লেক, তারপরে সাগর, মহাসাগর, তাহলে এই অঞ্চলেও কিছু বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ এবং প্রাণী গোষ্ঠী দেখা যায়, যেগুলোকে অ্যাকোয়াটিক বায়োমস বলা হয়। তো এই বায়োমগুলো কখনো কখনো এতটাই বড় হয়ে যায় যে এই বায়োমগুলো
কয়েকটা কন্টিনেন্ট মিলে কিন্তু এরকম একটা বায়োম তৈরি হতে পারে। মানে বায়োমটা মানে বায়োস্ফিয়ারের থেকে ছোট বলা হলো, কিন্তু জলবায়ু অঞ্চল যেহেতু একেবারে অক্ষরেখার যে অক্ষরেখাগুলো বা প্যারালালস যেগুলো রয়েছে সেই প্যারালালস এর বেল্ট ধরে যেহেতু এই জলবায়ুটা বিরাজমান, তাই কতগুলো কন্টিনেন্ট মিলে কিন্তু এক একটা বায়োম তৈরি হতে পারে। ইকোসিস্টেম কি জিনিস? ইকোসিস্টেম হচ্ছে একটা জিওগ্রাফিক্যাল এরিয়া যেখানে এনিম্যালস, প্ল্যান্টস গুলো পরস্পরের সাথে ইন্টারাকশনস করে এবং প্রাকৃতিক পরিবেশের সঙ্গে ইন্টারাকশনস করে তারা কি করে, বাবল অফ লাইফ তৈরি করে, অর্থাৎ জীবনের বুদবুদ তৈরি করে। সেটাকে আমরা কি বলবো? ইকোসিস্টেম বলবো। তাহলে ইকোসিস্টেমে কিন্তু নিজেদের মধ্যে ইন্টারাকশনসটা ম্যান্ডেটরি এবং অজৈব উপাদান বা অ্যাবায়োটিক কম্পোনেন্টের সঙ্গে বায়োটিক কম্পোনেন্টের যে একটা ইন্টারাকশন সেটাও কিন্তু ম্যান্ডেটরি। ৪ ধরনের প্রধান বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম আমরা লক্ষ্য করে থাকি। একটা হচ্ছে স্থলভাগের বা টেরেস্ট্রিয়াল, একটা মিষ্টি জলের ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেম, একটা মেরিন ইকোসিস্টেম লবণাক্ত জলের বাস্তুতন্ত্র, আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল ইকোসিস্টেম। তো এই ইকোসিস্টেম শব্দটা 1935 সালে সর্বপ্রথম এজি টানসলে প্রথম ব্যবহার করেছিলেন। এই ইনফরমেশন গুলো আমাদের প্রয়োজন হবে কম্পিটিটিভ পরীক্ষাগুলোর জন্য। আচ্ছা, এইখানে ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেমের মধ্যে একটা লোটিক ইকোসিস্টেম হয়। লোটিক ইকোসিস্টেম বলতে প্রবহমান জলধারাতে যে আমরা বাস্তুতন্ত্রটা দেখতে পাই, একটা নদীর ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে জলটা নর্মালি স্থিতিশীল হয় না, নদীর জলটা এক স্থান থেকে আরেক স্থানে বাহিত হয়। তাহলে এইরকম নদীর মিষ্টি জলে যে বাস্তুতন্ত্রটা লক্ষ্য করা যায় তাকে আমরা লোটিক ইকোসিস্টেম বলে থাকি। লেন্টিক ইকোসিস্টেম এটাও একটা ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেম। এটা নর্মালি কিরকম ইকোসিস্টেম? স্থিতিশীল জল, একটা পন্ড রয়েছে, একটা লেক রয়েছে, সেখানে যে উদ্ভিদ এবং প্রাণী গোষ্ঠীগুলো দেখা যায় এবং তারা অজৈব উপাদানের সঙ্গে ইন্টারাকশন করে যে বাবল অফ লাইফ তৈরি করে সেটাকে আমরা লেন্টিক ইকোসিস্টেম বলে থাকবো। একই রকম করে মহাসাগরীয় অঞ্চলে লবণাক্ত জলে যে উদ্ভিদ এবং প্রাণী গোষ্ঠী মিলে যে একটা বাস্তুতন্ত্র তৈরি করে সেটাকে আমরা মেরিন ইকোসিস্টেম বলবো। আর টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেমের মধ্যে ফরেস্ট অঞ্চলে, ফরেস্ট এরিয়াতে উদ্ভিদ এবং প্রাণী গোষ্ঠীগুলোর সহাবস্থানকে এবং অজৈব উপাদানগুলোর সহাবস্থানকে আমরা টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম বা ফরেস্ট ইকোসিস্টেম বলে থাকি। মরুভূমি অঞ্চলে যে বাস্তুতন্ত্র দেখা যায় সেটা ডেজার্ট বা মরুভূমি বাস্তুতন্ত্র বলা হয় এবং তৃণভূমি অঞ্চলেও উদ্ভিদ এবং প্রাণী গোষ্ঠীগুলোর মধ্যে সহাবস্থান এবং অজৈব উপাদানের সঙ্গে যে ইন্টারাকশনস গুলো হয়ে থাকে সেটাকে আমরা গ্রাসল্যান্ড ইকোসিস্টেম বলে থাকি। আর আর্টিফিশিয়াল ইকোসিস্টেম এটা একটা ম্যানমেড সিস্টেম, ম্যানমেড একটা ইকোসিস্টেম, অর্থাৎ মানুষ কি করে নর্মালি তোমার হচ্ছে কৃত্রিমভাবে এটা বাড়ির সাজসজ্জার জন্য হতে পারে, দোকানের সাজসজ্জার জন্য হতে পারে, বা কোনো একটা তোমার হোটেল রেস্টুরেন্ট এই সমস্ত জায়গাগুলোর ওর সাজসজ্জার জন্য নর্মালি এই ধরনের আর্টিফিশিয়াল ইকোসিস্টেম গুলো তৈরি করা হয়ে থাকে, যেখানে কৃত্রিমভাবে সেখানে তোমার অ্যাটমসফিয়ার, হাইড্রোস্ফিয়ার, লিথোস্ফিয়ার এগুলো তৈরি করে সেখানে উদ্ভিদ এবং প্রাণীগুলোর তোমার হচ্ছে উদ্ভিদ এবং প্রাণীগুলোকে সংরক্ষণ করা হয়। এরকম একটা আর্টিফিশিয়াল ইকোসিস্টেম, যেমন এখানে উদাহরণ হিসেবে টেরারুম বলে এক ধরনের তোমার হচ্ছে আর্টিফিশিয়াল ইকোসিস্টেম হয়, যেটা আহ, কাচের কাচ দ্বারা তৈরি কোনো একটা স্ট্রাকচারে সেখানে উদ্ভিদ এবং প্রাণীগুলোকে প্রোটেক্ট করা হয়, তো সেগুলোকে আমরা টেরারুম বলে থাকি। তাহলে এই টেরারুম বা আর্টিফিশিয়াল ইকোসিস্টেম এটার তৈরির উদ্দেশ্য কি? ডেকোরেশন করার জন্য হয়, সায়েন্টিফিক অবজারভেশন যদি আমরা করতে চাই তার জন্য এই টেরারুম গুলো গঠন করা হবে এবং উদ্ভিদ এবং প্রাণীর বংশ বিস্তার এটাকে আমরা পর্যবেক্ষণ করতে চাইছি, অবজারভেশন করতে চাইছি, তাহলেও এই টেরারুম গুলো তৈরি করা হয়ে থাকে। কমিউনিটি অফ স্পিসিস এটা ডেফিনেশনও আগে আমি বলেছি, আর একবার বলে দিই যে অনেকগুলো পপুলেশন রয়েছে, ভিন্ন ভিন্ন প্রজাতির পপুলেশন রয়েছে। সেই প্রজাতিগুলোর মধ্যে কিছু সংখ্যক মেম্বার যখন পরস্পরের সঙ্গে ইন্টারাকশনস গুলো করে থাকে তখন তাদের সমষ্টিগুলোকে আমরা নর্মালি কমিউনিটি বলে থাকি। এটাকে আমরা বায়োসিনোসিসও বলবো। তাহলে এই কমিউনিটির মধ্যে যেমন আহ, একটা স্পেসিফিক প্রজাতির সমগ্র সংখ্যার মধ্যে কিছু সংখ্যক সদস্য হতে পারে, অথবা অনেকগুলো প্রজাতির মধ্যে সমগ্র সংখ্যার মধ্যে কিছু সংখ্যক সদস্য বা মেম্বার কিন্তু এই কমিউনিটিতে থাকতে পারে। যেমন আমাদের সনি আর্টে পঞ্চতন্ত্রের মন্ত্র বলে একটা সুন্দর কার্টুনের একটা তোমার হচ্ছে চরিত্র দেখানো হয়। তাহলে সেখানে রাজু ভাই, এছাড়াও কিছু হাতি, ভাল্লুক, বানর
এরা মিলে কিন্তু পরস্পরের সঙ্গে ইন্টারাকশনস গুলো অনেক বেশি করে এবং তাদেরকে আমরা বলতে পারি যে তারা একটা নির্দিষ্ট কমিউনিটির একটা হচ্ছে সদস্য। অর্থাৎ সেখানে আরো অনেক কিন্তু পপুলেশন রয়েছে, অনেক হাতি রয়েছে, অনেক ভালুক রয়েছে, অনেক বানর রয়েছে, আরো সিংহ রয়েছে, কিন্তু সকলের সঙ্গে কিন্তু ইন্টারাকশনস বেশি হয় না। যাদের মধ্যে ইন্টারাকশনস গুলো বেশি হবে তাদেরকেই কিন্তু একটা স্পেসিফিক কমিউনিটি বলা হয়। তাহলে কমিউনিটি মানে সমস্ত পপুলেশনের, সমস্ত স্পিসিসের সমস্ত পপুলেশন নয়, সমস্ত স্পিসিসের বা কিছু সংখ্যক স্পিসিসের কিছু সংখ্যক মেম্বার নিয়েই কিন্তু কমিউনিটি তৈরি হয়। এবার আমরা চলে আসি বায়োটোপ এবং বায়োসিনোসিস নিয়ে। বায়োটোপ এবং বায়োসিনোসিস প্রধানত একটা ইকোসিস্টেমের দুটো ডিভিশন, অর্থাৎ ইকোসিস্টেম পর্যন্ত আমরা পড়লাম। ইকোসিস্টেমটা আবার প্রধানত দুটো উপাদান বা দুটো বিষয় নিয়ে তৈরি, একটা হচ্ছে বায়োটোপ আর একটা হচ্ছে বায়োসিনোসিস। তো বায়োসিনোসিসটা অ্যাকচুয়ালি কি? বায়োসিনোসিসটা হচ্ছে ইকোসিস্টেমের মধ্যে লিভিং অর্গানিজমস গুলো, ইকোসিস্টেমের মধ্যে বা বাস্তুতন্ত্রের মধ্যে লিভিং অর্গানিজম যাদের প্রাণ রয়েছে, যেমন উদ্ভিদ, প্রাণী এবং মাইক্রো অর্গানিজমস যেগুলো বিয়োজক রয়েছে, তাহলে তাদেরকে আমরা কি বলবো? বায়োসিনোসিস বলবো। এবং অবশ্যই সেটা সমগ্র অংশ নয়, একটা স্পেসিফিক এরিয়ার মধ্যে হতে হবে। একটা নির্দিষ্ট এলাকার মধ্যে যত লিভিং অর্গানিজমস গুলো রয়েছে তাদেরকে আমরা কি বলবো? বায়োসিনোসিস বলবো। এবং যাদের মধ্যে ইন্টারাকশনসটা নর্মালি বেশি হয়, ইন্টারাকশনসটা কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ। তাদের মধ্যে, যাদের মধ্যে ইন্টারাকশনসটা সবচেয়ে বেশি হচ্ছে তাদেরকে আমরা কি বলবো? বায়োসিনোসিস বলবো। তাহলে বায়োসিনোসিসটা কিন্তু অনেকটা কমিউনিটির সঙ্গে সমতুল্য, কমিউনিটি অ্যাকচুয়ালি। আর বায়োটোপটা কি? বায়োটোপটা হচ্ছে ওই বাস্তুতন্ত্রে, ওই স্পেসিফিক এরিয়াটার মধ্যেই যে বিশেষ বৈশিষ্ট্যযুক্ত প্রাকৃতিক পরিবেশ আমরা লক্ষ্য করতে পারছি, ফিজিক্যাল এনভায়রনমেন্ট আমরা দেখলাম, মানে লিভিং অর্গানিজমস গুলো বাদ দিয়ে যে ফিজিক্যাল এনভায়রনমেন্ট গুলো রয়েছে, সেখানকার ওয়াটার, সেখানকার অ্যাটমসফিয়ারের যে কম্পোজিশন, সেই জায়গার লিথোস্ফিয়ারিক যে কম্পোজিশন, সেখানকার সয়েল, সেখানকার রক, সেখানকার স্যান্ড, এই সমস্ত বিষয়গুলো মোটামুটি যে একই রকম বৈশিষ্ট্যযুক্ত হয়, হোমোজিনিয়াস এরিয়া হয় এবং ইউনিক এনভায়রনমেন্টাল কন্ডিশনস হবে, সেটাকে আমরা এক কথায় কি বলবো? বায়োটোপ। তাহলে বায়োটোপটা আমরা এরকম করে মনে রাখবো যে বায়োটোপটা কোন একটা স্পেসিফিক ইকোসিস্টেমের ফিজিক্যাল পার্ট, আর হচ্ছে বায়োসিনোসিস এটা হচ্ছে কোন একটা ইকোসিস্টেমের লিভিং লিভিং পার্ট, বা আমরা বলতে পারি এটা বায়োটিক একটা পার্ট হচ্ছে বায়োসিনোসিস। এই বায়োটোপ আর বায়োসিনোসিস এর মধ্যে সম্পর্ক কি? আমরা এক কথায় বলবো যে বায়োটোপ এবং বায়োসিনোসিস মিলেই কিন্তু কোন একটা পার্টিকুলার অঞ্চলের ইকোসিস্টেম তৈরি করে। আর এই ইকোসিস্টেমটা হচ্ছে একটা সেলফ সাস্টেইনিং সিস্টেম, যেখানে বায়োটিক এবং অ্যাবায়োটিক কম্পোনেন্ট গুলো পরস্পরের সঙ্গে ইন্টারাকশনস করেই কিন্তু তোমার হচ্ছে তাদের যে কি বলবো, যে পরস্পরের সঙ্গে ইন্টারাকশনস করেই ওই জায়গাটাকে একটা কমপ্লিট বাবলস অফ লাইফে কিন্তু কনভার্ট করে। বায়োটোপ অ্যাকচুয়ালি করে কি? যেটা ফিজিক্যাল এনভায়রনমেন্ট, সেটা হচ্ছে বায়োসিনোসিসদের জন্য, অর্থাৎ লিভিং অর্গানিজমসদের জন্য সম্পদ কিন্তু প্রোভাইডস করে, রিসোর্স প্রোভাইড করে এবং তাদের বেঁচে থাকার জন্য উপযুক্ত পরিবেশ পরিস্থিতি এটা কিন্তু প্রোভাইড করে কে? বায়োটোপ বা ফিজিক্যাল এনভায়রনমেন্ট। আর বায়োসিনোসিস রিটার্ন হিসাবে কি করে? তাদের অ্যাক্টিভিটির মাধ্যমে, তাদের ইন্টারাকশনস এর মাধ্যমে বায়োটোপটাকে কিন্তু ইনফ্লুয়েন্স করে, প্রভাবিত করে, তার মধ্যে চেঞ্জ নিয়ে আসে হচ্ছে বায়োসিনোসিস। তাই বায়োটোপ এবং বায়োসিনোসিস পরস্পরের সঙ্গে ইন্টারাকশনস এর মাধ্যমে কোনো একটা পার্টিকুলার অঞ্চলের যে ইকোসিস্টেম তার মধ্যে কিন্তু মডিফিকেশনস এগুলো নিয়ে আসে। এই ছবিটার মধ্যে আমরা যদি দেখি, এই উপরের পার্টটা ইকোসিস্টেমের পার্ট, যেখানে নন লিভিং নন লিভিং কম্পোনেন্ট যেমন আছে, ঠিক তেমনি লিভিং কম্পোনেন্ট গুলোও কিন্তু এখানে আছে, একসঙ্গে দেওয়া আছে, যেটাকে আমরা ইকোসিস্টেম বলি। এটাকেই যদি আমরা আলাদা করে দিই, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, একদিকে আমরা ফিজিক্যাল পার্ট গুলোকে রাখলাম আর এক পাশে আমরা তোমার হচ্ছে কি বলে লিভিং অর্গানিজমস গুলোকে আমরা রাখলাম, তাহলে আমরা দুটো বিষয় পাবো। যদি আমরা ফিজিক্যাল এনভায়রনমেন্টটাকে আমরা আলাদা করে নিই, যেমন সোলার এনার্জি, রক, স্যান্ড, টেম্পারেচার, প্রেসিপিটেশন, এয়ার, এখানে বিভিন্ন ধরনের ভেজিটেশন, সরি ভেজিটেশন না, ভেজিটেশন এর মধ্যে আসবে না, তাহলে এগুলোকে আমরা কি বলবো? বায়োটোপ বলবো। আর বায়োসিনোসিস কি? এই ইকোসিস্টেমের মধ্যে যে তোমার লিভিং অর্গানিজমস গুলো রয়েছে, গাছপালা রয়েছে, সেখানে ঈগল রয়েছে, সাপ রয়েছে, এখানে হরিণ রয়েছে, আরো অন্যান্য যে এনিমেলস গুলো রয়েছে, এদের একসঙ্গে আমরা কি বলবো? বায়োসিনোসিস। আর এই দুটোকে যদি আমরা একসঙ্গে মার্চ করে দিই, তাহলে আমরা কি পাবো? ইকোসিস্টেম
পাবো। তাহলে এই বায়োসিনোসিস এবং বায়োটোপ পরস্পরের সঙ্গে কিন্তু ইন্টারাকশন করেই একটা ইকোসিস্টেমকে সামনের দিকে রান করায়। আচ্ছা, এক্সাম্পলস অফ বায়োটোপস অর্থাৎ ফিজিক্যাল যে এনভায়রনমেন্ট তার কিছু নাম, এবং সেটা অবশ্যই স্পেসিফিক একটা জায়গা হবে। গোটা পৃথিবীর সমগ্র ফিজিক্যাল এনভায়রনমেন্ট গুলোকে আমরা বায়োটোপ বলি না, একটা পার্টিকুলার ইকোসিস্টেমের যে তোমার ফিজিক্যাল এনভায়রনমেন্ট তাকেই আমরা বায়োটোপ বলি। যেমন কোরাল রিফ অঞ্চল, একটা দ্বীপ অঞ্চল, একটা মাউন্টেনের পিক অঞ্চল, একটা পুরনো লেক রয়েছে, অ্যানসিয়েন্ট লেকস রয়েছে, সেটাকে আমরা বায়োটোপ বলতে পারি। একটা গুহা হতে পারে, থার্মাল ভেন্টস হতে পারে, হট স্প্রিং যেখানে উষ্ণ প্রস্রবণ রয়েছে সেই অঞ্চলটা একটা বায়োটোপ হতে পারে। সিজনাল রিজার্ভার যেগুলোকে আমরা ভার্নাল পুলসও বলে থাকি সেগুলোকে আমরা বায়োটোপ বলবো। অ্যাবিসাল জোন, গভীর সমুদ্রের যে তলদেশ রয়েছে সেটাকেও আমরা বায়োটোপ বলতে পারি। এই বায়োসিনোসিস অ্যাকচুয়ালি কি করে, একটা পার্টিকুলার অঞ্চলে যে সমস্ত যে লিভিং অর্গানিজমস গুলো রয়েছে সেগুলোকেই আমরা বায়োসিনোসিস বলবো। এই বায়োসিনোসিস এই শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন কার্ল মবিয়াস 1887 সালে। এইটা এমসিকিউ এর জন্য আমরা মনে রাখবো। বায়োটোপ এটাও আমরা অলরেডি ডিফাইন করেছি, এটা একটা লোকালাইজড ইকোসিস্টেম, এই কথাটা আমরা মনে রাখবো যে বায়োটোপ কিন্তু সমগ্র পৃথিবীর কিন্তু অ্যাবায়োটিক কম্পোনেন্ট গুলো নয় বা ফিজিক্যাল এনভায়রনমেন্ট নয়, এটা একটা লোকাল অঞ্চলের একটা বাস্তুতন্ত্র এবং তোমার কি বলে ফিজিক্যাল এনভায়রনমেন্ট বা অ্যাবায়োটিক কম্পোনেন্ট গুলোকে আমরা বায়োটোপ বলে থাকি, এইটা মনে রাখবো। এই বায়োটোপ শব্দটা জার্মান সায়েন্টিস্ট ফ্রেডরিক ডাল 1908 সালে প্রথম এটা ইন্ট্রোডিউস ঘটান বায়োসিনোসিসের কমপ্লিমেন্ট স্বরূপ। অর্থাৎ বায়োসিনোসিসের কমপ্লিমেন্ট কে হবে, কারা হবে, সেটাকে বোঝাতে তিনি এই ফ্রেডরিক ডাল 1908 সালে বায়োটোপ শব্দটা ব্যবহার করেছিলেন। এবার চলে আসি বায়োসিনোসিস এবং আমরা বায়োটোপ পড়লাম, এবার বায়োসিনোসিসের সঙ্গে আমরা বায়োটা পড়ব। বায়োসিনোসিস কি? লিভিং অর্গানিজমস। বায়োটা কি? বায়োটাও হচ্ছে লিভিং অর্গানিজমস। কিন্তু এই দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স রয়েছে, ডিফারেন্সটাই আমরা এই স্লাইডটাতে আমরা জানবো। তাহলে বায়োসিনোসিস বলতে আমরা কি বুঝি, যে লিভিং অর্গানিজমস কোন একটা পার্টিকুলার ইকোসিস্টেমের, কিন্তু অবশ্যই হতে হবে সেই লিভিং অর্গানিজমস গুলো মানে প্ল্যান্টস, এনিম্যালস, ফাঙ্গি, ব্যাকটেরিয়া, এছাড়াও আরো কিছু বায়োটিক কম্পোনেন্ট থাকতে পারে, তাদের মধ্যে ইন্টারাকশনসটা ম্যান্ডেটরি। অর্থাৎ স্পেসিফিক এরিয়া হলো ইকোসিস্টেমের একটা পার্ট হলো, কিন্তু সেই উদ্ভিদ এবং প্রাণী, ফাঙ্গি, ব্যাকটেরিয়া, এদের মধ্যে যাতে ইন্টারাকশনসটা হয় তাদেরকে নিয়েই বায়োসিনোসিস তৈরি হবে। যদি তাদের মধ্যে ইন্টারাকশনস না থাকে তাহলে তারা কিন্তু বায়োসিনোসিসের পার্ট হবে না। কিন্তু বায়োটা বলতে আমরা কি বুঝি? বায়োটা বলতে আমরা নর্মালি বুঝবো কোন একটা পার্টিকুলার এলাকা, কোন একটা নির্দিষ্ট অঞ্চল বা এলাকার যত ধরনের লিভিং অর্গানিজমস রয়েছে তাদের মধ্যে ইন্টারাকশনস হোক বা না হোক, তাদেরকে সকলকে আমরা এক কথায় কি বলবো? বায়োটা বলবো। তাহলে একটা পুকুরে যত উদ্ভিদ এবং প্রাণী রয়েছে সবাইকে আমরা কি বলবো? বায়োটা বলবো। সেখানে অনেক ধরনের স্পিসিস থাকতে পারে, অনেক ধরনের পপুলেশন থাকতে পারে, তাদের সমগ্র অংশটাকে আমরা কি বলবো? একত্রে বায়োটা বলবো। কিন্তু যদি সেখানে এরকম হয় ওই পুকুরে কয়েকটা মাছ, তারপরে কয়েকটা সেখানে ফাইটোপ্ল্যাঙ্কটন রয়েছে, সেখানে কিছু বক রয়েছে, তাদের মধ্যে ইন্টারাকশনসটা যদি বেশি হয় তখন তাদেরকে আমরা কি বলবো? তখন তাদেরকে আমরা শুধু বায়োসিনোসিস বলবো। তাদের আমরা কি বলবো? তাদেরকেই বায়োসিনোসিস বলবো। যাদের মধ্যে এই ইন্টারাকশনসটা হয় না তাদেরকে আমরা কি বলবো না? বায়োসিনোসিস বলবো না। আশা করি বায়োসিনোসিস এবং বায়োটা এই দুটো কনসেপ্ট আমি বোঝাতে পারলাম। আচ্ছা, এখানেও সেম জিনিসই রাখা হয়েছে। এখানে এক্সাম্পল গুলো আমরা দেখি যে বায়োসিনোসিস এর এক্সাম্পল হিসেবে বলা আছে জুসেনোসিস, ফনাল কমিউনিটি, ফাইটোসিনোসিস, ফ্লোরা কমিউনিটি। উদ্ভিদদের মধ্যে যে কমিউনিটি রয়েছে সেটা ফাইটোসিনোসিস, আর প্রাণীদের মধ্যে যে সম্প্রদায় যাদের মধ্যে ইন্টারাকশনটা বেশি হয় সেটা জুসিনোসিস। এবং মাইক্রোবায়াল কমিউনিটি অর্থাৎ যেগুলো মাইক্রো অর্গানিজমস রয়েছে, ছত্রাক, ব্যাকটেরিয়া রয়েছে, তাদের যে বায়োসিনোসিস সেটার নাম হচ্ছে মাইক্রো বায়োসিনোসিস। এগুলো হচ্ছে বায়োসিনোসিসের এক্সাম্পল। বায়োটার এক্সাম্পল যদি বলা হয় তাহলে এটা বায়োসিনোসিসের একটা হচ্ছে ব্রডার একটা কনসেপ্ট। তাহলে এখানে কোন একটা পার্টিকুলার অঞ্চলের যাদের মধ্যে ইন্টারাকশন হবে শুধুমাত্র তারাই বায়োটার মধ্যে পড়বে না, তারা সমেত সমস্ত লিভিং অর্গানিজমস গুলোই এই বায়োটার আওতাভুক্ত হবে। পপুলেশন, পপুলেশনটা কি? কোন একটা স্পেসিফিক অঞ্চলে, কোন একটা নির্দিষ্ট অঞ্চলে কোন একটা স্পেসিফিক প্রজাতির সমগ্র সংখ্যাকে পপুলেশন বলা হয়। এটা আমি আগেও ডিসকাশন করেছি। তাহলে রয়্যাল বেঙ্গল টাইগার, সুন্দরবন অঞ্চলে রয়্যাল বেঙ্গল টাইগার থাকে, তাহলে সুন্দরবনের সমস্ত রয়্যাল বেঙ্গল টাইগার গুলোকে আমরা কি বলবো? পপুলেশন বলবো।
অর্গানিজম বলতে আমরা কি বুঝি? অর্গানিজমস বলতে আমরা বুঝবো কোন একটা পার্টিকুলার অঞ্চলে কোন একটা নির্দিষ্ট প্রজাতির একটা সদস্যকে আমরা কি বলবো? অর্গানিজম বা ইন্ডিভিজুয়াল বলে থাকি। তো এই অর্গানিজম বা ইন্ডিভিজুয়ালি প্রাথমিকভাবে কি তৈরি করে? বায়োস্ফিয়ার তৈরি করে। কারণ একটা অর্গানিজম যদি না থাকে তাহলে দুটো হবে না, দুটো যদি না তৈরি হয় তাহলে তিনটে চারটা এগুলো তৈরি হবে না। তাহলে আমরা শুরুর দিকটাতে বায়োস্ফিয়ারের জন্ম কিন্তু এই একটা অর্গানিজম দিয়েই কিন্তু সূত্রপাত হয়েছিল। এখানে ছবির মাধ্যমে জাস্ট এটাকে আমি সংক্ষেপে ডেসক্রাইব করি। একটা মাছ, কোন একটা মেরিন এনভায়রনমেন্টে একটা মাছ, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল। এবার ওই স্পেসিফিক যে প্রজাতির মাছটা ছিল একটা ইন্ডিভিজুয়াল, তার সমগ্র সংখ্যাকে আমরা কি বলবো? পপুলেশন বলবো। এবার ওই মেরিন এনভায়রনমেন্টে যত যে সমস্ত তোমার হচ্ছে অ্যানিমেলস এবং প্ল্যান্টস গুলোর মধ্যে ইন্টারাকশনস বেশি, তাদেরকে আমরা কি বলবো? কমিউনিটি বলবো। আর ইকোসিস্টেম কখন বলবো? ওই জিওগ্রাফিক্যাল এরিয়াতে উদ্ভিদ, প্রাণী এরা সমেত বায়োটিক কম্পোনেন্ট গুলো নিজেদের মধ্যে যে ইন্টারাকশনস করে বেঁচে থাকে সেই জিওগ্রাফিক্যাল এরিয়াটাকে আমরা কি বলবো? ইকোসিস্টেম বলবো। আর বায়োম কখন বলবো? ওই এলাকাটার মধ্যে যদি আমরা দেখি যে একই জলবায়ুযুক্ত অঞ্চল যদি হয় তাহলে সেই একই জলবায়ুযুক্ত অঞ্চলে বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ প্রাণী গোষ্ঠী আমরা দেখতে পাবো, যেগুলোকে আমরা বলবো বায়োম। এবং সমস্ত বায়োম গুলো মিলে কিন্তু কি হবে? একটা বায়োস্ফিয়ার তৈরি হবে। এখানেও এই ছবিটার মধ্যে দেওয়া আছে যে একটা বাইসনকে বলা হচ্ছে অর্গানিজম। এবার ওই পার্টিকুলার এরিয়ার মধ্যে সমস্ত বাইসন গুলোকে আমরা কি বলবো? পপুলেশন বলবো। এবার ওই জায়গাতে কয়েকটা বাইসন, তারপরে কয়েকটা স্নেক, কয়েকটা প্রেইরি ডগস, কয়েকটা গ্রাস মানে ঘাস, এগুলোকে মিলে আমরা একটা কমিউনিটি বলবো, যাদের মধ্যে ইন্টারাকশনস বেশি হবে। আবার ওই জিওগ্রাফিক্যাল এরিয়ার মধ্যে যত কমিউনিটি রয়েছে এবং নন লিভিং যে সারাউন্ডিংস গুলো রয়েছে, অর্থাৎ অ্যাবায়োটিক কম্পোনেন্ট গুলো রয়েছে, তাদেরকে একত্রে আমরা কি বলবো? ইকোসিস্টেম বলবো। এবং একই জলবায়ুযুক্ত অঞ্চলে উদ্ভিদ এবং প্রাণীগুলোর বৈশিষ্ট্য একই রকম হয়, সেই উদ্ভিদ এবং প্রাণী গোষ্ঠীগুলোকে একত্রে আমরা কি বলবো? বায়োম বলবো। এবং সমস্ত বায়োম গুলো মিলেই কিন্তু আমাদের পৃথিবীর কি তৈরি হয়? বায়োস্ফিয়ার তৈরি হয়। এবার আমরা চলে আসি ফুড চেইন এবং ফুড ওয়েব সম্পর্কে। এটাও একটা ইকোসিস্টেমের গুরুত্বপূর্ণ অংশ, ফুড চেইন এবং ফুড ওয়েব। নর্মালি কি হয় যে কোন একটা ইকোসিস্টেমের মধ্যে উৎপাদকরা নর্মালি করে না, সবুজ উদ্ভিদরা উৎপাদকের ভূমিকা পালন করে, অর্থাৎ সালোক সংশ্লেষ প্রক্রিয়া, এরা খাবার তৈরি করে। তারপরে কি করে? এই সবুজ উদ্ভিদগুলোকে প্রথম শ্রেণীর খাদক যারা রয়েছে, যারা তোমার হচ্ছে পরভোজী, তারা কি করে? এই সবুজ উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে। তখন উৎপাদকের শরীরে যে শক্তি পুষ্টি ছিল সেটা প্রথম শ্রেণীর খাদকের শরীরে সেটা প্রবেশ করে, তারপর সেটা দ্বিতীয় শ্রেণীর খাদক, সেকেন্ড কনজিউমার, তারপরে থার্ড কনজিউমার, এই করে সর্বোচ্চ পর্যায়ে যে কনজিউমার থাকে, সর্বভোগ প্রাণী, তাদের শরীরে কি হয়? খাদ্যটা স্থানান্তরিত হয়ে থাকে। তাহলে ফুড চেইন বলতে নরমালি আমরা কি বুঝবো? যে উৎপাদক থেকে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, এরকম করে যে সর্বোচ্চ পর্যায়ের যে খাদক স্তর রয়েছে, সেখানে শক্তি বা পুষ্টি যে স্থানান্তর, সেটা যদি একটি মাত্র পথ দিয়ে স্থানান্তরিত হয়, তখন সেটাকে আমরা কি বলবো? ফুড চেইন বা খাদ্য শৃঙ্খল বলে থাকবো। আর ফুড ওয়েব কখন বলবো? যদি উৎপাদক থেকে ভিন্ন ভিন্ন যে খাদক স্তরগুলো রয়েছে, সেখানে শক্তি এবং পুষ্টির স্থানান্তর একটা মাত্র পথ দিয়ে না হয়ে যদি অনেকগুলো চ্যানেল, অনেকগুলো পথ দিয়ে যদি এই শক্তি এবং পুষ্টির স্থানান্তর ঘটে, তখন সেটাকে আমরা কি বলবো? ফুড ওয়েব বা খাদ্য জাল বলবো। তো এই ফুড চেইন এবং ফুড ওয়েব, এই দুটো শব্দ চার্লস এলটন প্রথম 1927 সালে তার বিখ্যাত এনিম্যাল ইকোলজি নামক যে বই, সেখানে এই দুটো শব্দ প্রথম তিনি ব্যবহার করেছিলেন। এখানে ছবিতে আমরা দেখি বিষয়টা। তাহলে এখানে একটা প্রডিউসার রয়েছে ফ্লাওয়ার, সে খাদ্য তৈরি করছে সূর্যালোকের সাহায্যে, সেইটাকে খাদ্য হিসেবে গ্রহণ করছে ফার্স্ট কনজিউমার ক্যাটারপিলার, শুয়োপোকা বা গুটি পোকা। এই গুটি পোকাটাকে আবার ফ্রগ, ব্যাং সেকেন্ড কনজিউমার খাদ্য হিসেবে গ্রহণ করলো। এটাকে আবার একটা স্নেক খাদ্য হিসেবে গ্রহণ করলো এবং স্নেকটাকে আবার আউল খাদ্য হিসেবে গ্রহণ করলো। তাহলে এখানে উৎপাদক থেকে শক্তি বা পুষ্টি একটা মাত্র পথ ধরেই কিন্তু স্থানান্তরিত হচ্ছে, তাই এটাকে আমরা কি বলবো? ফুড চেইন বা খাদ্য শৃঙ্খল বলবো। এবার যদি এরকম হয়ে যায় যে মাঝখানে কোনো একটা প্রজাতি বা কোনো একটা কনজিউমারের যদি ব্রেক ঘটে যায়, যদি এখানে এই ফ্লাওয়ারটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমরা কি দেখতে পাবো? ক্যাটারপিলারটাও খাদ্য না পেয়ে মারা যাবে, বা তাকে নতুন একটা প্রডিউসার বা নতুন একটা উৎপাদককে তাকে খাদ্য হিসেবে গ্রহণ করতে হবে, নয়তোবা
এ কিন্তু সার্ভাইভ করতে পারবে না। আর এই ক্যাটারপিলারটা যদি সার্ভাইভ করতে না পারে, ফ্রগ পারবে না, ফ্রগ না পারলে স্নেক পারবে না, এবং স্নেক না পারলে আউলটাও কিন্তু পারবে না। তাহলে ফুড চেনের ক্ষেত্রে কোনো একটা স্পেসিফিক প্রজাতি যদি নষ্ট হয়ে যায়, তাহলে সেই জায়গার যে বায়োডাইভার্সিটি, সেই জায়গার যে প্রজাতির বৈচিত্র্য, সেটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। যদি অন্য প্রজাতিগুলো, অন্য কনজিউমার গুলো বা অন্য কনজিউমার গুলো যদি নতুন খাদ্য মানে খাদ্য খেতে যদি অভ্যস্ত না হতে পারে, তাহলে তারা পৃথিবী থেকে কিন্তু বিলুপ্ত হয়ে যেতে পারে। একই রকম করে এখানেও একটা ফুড চেইনের এক্সাম্পল দেওয়া আছে। সূর্যালোকের উপস্থিতিতে জলভাগের ফাইটোপ্ল্যাঙ্কটন এরা খাদ্য তৈরি করে থাকে। এই ফাইটোপ্ল্যাঙ্কটন গুলোকে জুপ্ল্যাঙ্কটন খায়, জুপ্ল্যাঙ্কটন গুলোকে আবার স্মল ফিশ খায়, ছোট মাছগুলোকে ম্যাকারেল খেলো, ম্যাকারেল গুলোকে মাহি মাহি ফিশ খেলো, মাহি মাহি ফিশ খেয়ে লার্জ শার্ক খেলো। তাহলে এখানেও কিন্তু শক্তি পুষ্টির স্থানান্তর একটা মাত্র পথ ধরেই হলো। তাই এটাকে আমরা কি বলবো, ফুড চেন বলবো। এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু উৎপাদক থেকে শক্তি এবং পুষ্টির স্থানান্তর একটা মাত্র চেন বা একটা মাত্র পথ দিয়ে হচ্ছে না, অনেকগুলো পথ দিয়ে হচ্ছে। এখানে ডিফারেন্ট টাইপস এর প্রডিউসার্স রয়েছে। তাহলে ডিফারেন্ট টাইপস এর প্রডিউসার গুলোকে ডিফারেন্ট টাইপস এর প্রাইমারি কনজিউমার খাচ্ছে। গ্রাস হুপার আছে, বাটারফ্লাই রয়েছে, তারপরে ফ্রুট ফ্লাই রয়েছে। তাহলে এরা যেমন উৎপাদক থেকে খাদ্য সংগ্রহ করছে, ঠিক তেমনি একই রকম করে ব্যাঙ আবার ভিন্ন ভিন্ন যে প্রাইমারি কনজিউমার, সেখান থেকে খাদ্য সংগ্রহ করছে। একই রকম করে র্যাট গ্রাস সুপারটাকে খেয়ে পুষ্টিরস সংগ্রহ করছে। ঠিক তেমনি উল্ফ বলো, পাইথন বলো, থ্রাশ বলো, ঈগল, এরাও কিন্তু ভিন্ন 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 তোমার যে কনজিউমার গুলো রয়েছে, সেখান থেকে খাদ্য বা পুষ্টিরস সংগ্রহ করছে। এটা একটা জটিল একটা অনেকগুলো খাদ্য শৃঙ্খল বা জটিল একটা খাদ্য আহ, জাল আমরা বলতে পারি ফুড ওয়েবটাকে। যেখানে একটা বা দুটো প্রজাতি যদি মিসিং হয়ে যায় বা তারা যদি লুপ্ত প্রায় হয়ে যায়, তাহলে কিন্তু এখানকার যে জীববৈচিত্র্য, সেটা কিন্তু নষ্ট হবে না, এখানকার জীববৈচিত্র্যটা সাস্টেনেবল হবে। তার কারণ কনজিউমার গুলো কি করে, ভিন্ন ভিন্ন তোমার প্রডিউসার থেকে পুষ্টিরস যেমন সংগ্রহ করে, ঠিক তেমনি আপার যে কনজিউমার রয়েছে, তারাও ডিফারেন্ট টাইপস এর তোমার কনজিউমার গুলো থেকে খাদ্য বা পুষ্টি সংগ্রহ করে থাকে। তাহলে ব্যাং যদি এখানে ব্যাং এই যদি তোমার হচ্ছে কনজিউমারটা যদি এখান থেকে লুপ্ত হয়ে যায়, তাহলেও কিন্তু অন্যান্য যে পরভোজী যে প্রাণীগুলো রয়েছে, তাদের উপর কিন্তু তেমন চাপ পড়বে না। তার কারণ তাদের কাছে কিন্তু অল্টারনেটিভ কিন্তু খাবার কিন্তু রয়ে গেছে। তাহলে ফুড ওয়েব কিন্তু অনেক বেশি সাস্টেনেবল হবে যে কোনো একটা জায়গার বায়োডাইভার্সিটি, সেখানকার স্পিসিস ডাইভার্সিটি, এইটাকে কিন্তু মেনটেন করার ক্ষেত্রে। তাহলে আমাদের কাছে কাম্য কোনটা যদি আমরা বলি, তাহলে আমরা বলবো ফুড ওয়েবটা কিন্তু অনেক বেশি কাম্য। কারণ ফুড ওয়েব যত বেশি থাকবে, তত কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণে খাবার পাবো এবং আমাদের যে লাইফ সাইকেল, সেটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আচ্ছা, এবার আমরা একটু জানি যে ট্রপিক লেভেল সম্পর্কে এবং এনার্জি ফ্লো সম্পর্কে। ট্রপিক লেভেল বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি? ট্রপিক লেভেল বা পুষ্টি স্তর, ট্রপিক লেভেল বা পুষ্টি স্তর বলতে আমরা নর্মালি বুঝবো যে একটা বাস্তুতন্ত্রের উৎপাদক থেকে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণীর এবং সর্বোচ্চ যে শ্রেণীর যে খাদক স্তর রয়েছে, সেই খাদক স্তরের স্পেসিফিক লোকেশন বা স্পেসিফিক অবস্থানকে আমরা কি বলবো? ট্রপিক লেভেল বা পুষ্টি স্তর বলবো। বা এটাকে আমরা অন্যভাবে এরকম বলতে পারি যে বাস্তুতন্ত্রে নর্মালি কি হয়, উৎপাদক থেকে ভিন্ন ভিন্ন তোমার খাদক স্তরে শক্তি বা পুষ্টির স্থানান্তরিত হয়। তাহলে এই যে শক্তি এবং পুষ্টির ভিন্ন 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 খাদক স্তরে যে স্থানান্তরিত হচ্ছে, এই বাস্তুতন্ত্রে কোনো একটা অর্গানিজমের, সেটা প্রডিউসার হতে পারে, প্রাইমারি কনজিউমার হতে পারে, সেকেন্ডারি কনজিউমার হতে পারে এবং টার্সারি কনজিউমার হতে পারে। তাহলে সেই অর্গানিজম গুলোর পজিশন বা অবস্থানকে আমরা কি বলবো? ট্রপিক লেভেল। তাহলে ট্রপিক লেভেল বলতে আমরা কি বুঝবো? একটা অর্গানিজমের অবস্থান বাস্তুতন্ত্রে শক্তি এবং পুষ্টি স্থানান্তরের ক্ষেত্রে স্পেসিফিক একটা অর্গানিজম বা ইন্ডিভিজুয়াল, তার অবস্থান কোথায়, তাকে আমরা কি বলবো? ট্রপিক লেভেল বা পুষ্টি স্তর বলবো। যে সমস্ত অর্গানিজম গুলো মোটামুটি একই রকমের খাদ্য মানে একই রকমের খাদ্য গ্রহণ করে বা একই রকমের খাবার খায়, তারা মূলত একই রকমের ট্রপিক লেভেল বা একই ট্রপিক লেভেলের কিন্তু অংশীদার। যেমন উদাহরণ হিসেবে বলা যেতে পারে
ফার্স্ট লেভেল, পুষ্টি স্তরের ফার্স্ট লেভেলে কারা থাকে? প্রডিউসাররা থাকে, যারা সূর্যালোকের উপস্থিতিতে খাদ্য তৈরি করে, তারা ফার্স্ট লেভেলে থাকবে ট্রপিকের। সেকেন্ড লেভেলে থাকবে হার্বিভোর, শাকাহারী, যারা প্রডিউসারকে খাদ্য হিসেবে গ্রহণ করবে, তারা পুষ্টি স্তরের সেকেন্ড লেভেলে থাকবে। থার্ড লেভেলে থাকবে কার্নিভার্স বা মাংসাশী প্রাণী, যারা শাকাহারীদের খাদ্য হিসেবে গ্রহণ করবে, তারা এই থার্ড লেভেল যে পুষ্টি স্তর সেখানে বিলং করবে। এবং ডিকম্পোজার বা বিয়োজক, এরা হচ্ছে এই ট্রপিক লেভেলের প্রত্যেকটা অংশেই আমরা এদের পাবো, বা পুষ্টি স্তরের প্রত্যেকটা অংশেই আমরা ডিকম্পোজার বা বিয়োজকদের পাবো। তার কারণ এই ছত্রাক, ব্যাকটেরিয়া, এরা মৃত উদ্ভিদ এবং প্রাণীর শরীর থেকে পুষ্টি বা শক্তি সংগ্রহ করে থাকে। তাহলে ফার্স্ট লেভেলে যে প্রডিউসার রয়েছে তারা যদি মারা যায়, সেখান থেকেও ডিকম্পোজার পুষ্টি শক্তি রস সংগ্রহ করবে। ঠিক একই রকম করে সেকেন্ড লেভেলে যে হার্বিভোরস রয়েছে, শাকাহারী, তারা মারা গেলে সেখান থেকেও পুষ্টিরস সংগ্রহ করবে। এবং কার্নিভোরস বা মাংসাশী প্রাণী, তারা যদি মারা যায় সেখান থেকেও পুষ্টিরস বা শক্তিরস এরা সংগ্রহ করে থাকে। তাই ডিকম্পোজারকে আমরা বলে থাকি ট্রপিক লেভেলের প্রত্যেকটা স্তরেই আমরা এদের দেখতে পাই। এই ছবিটাতেও দেখা যাচ্ছে যে একেবারে এটা একটা পিরামিডের মতো দেখতে পিকচার। একেবারে বেসে রয়েছে ফার্স্ট ট্রপিক লেভেল, যেখানে প্রডিউসার বা গ্রিন প্ল্যান্টস গুলো অবস্থান করছে। হার্বিভোরস গুলো তোমার সেকেন্ড ট্রপিক লেভেলে থাকছে, প্রাইমারি কনজিউমার এদের বলা হয়, প্রাথমিক কনজিউমার। থার্ড ট্রপিক লেভেলে সেকেন্ডারি কনজিউমার থাকছে, যেগুলোকে আমরা কার্নিভোরসও বলে থাকি। ফোর্থে থাকছে টার্সিয়ারি কনজিউমার্স, এবং সর্বোচ্চ পর্যায়ের যে খাদক অ্যাপেক্স প্রিডেটর, সেখানে তোমার হচ্ছে ইগলস, লায়ন্স, টাইগার্স, ভালচার, শকুনি, এরা মূলত এই অ্যাপেক্স প্রিডেটরস বলা হয়। আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে ডিকম্পোজারের অবস্থান, এবং এদের পজিশনটা দেখানো আছে ফার্স্ট টপিক লেভেলেও, সেকেন্ডেও দেখানো আছে, থার্ডেও দেখানো আছে, ফোর্থেও দেখানো আছে, এবং অ্যাপেক্স সর্বোচ্চ যারা হচ্ছে খাদক শ্রেণীর, সেখান থেকেও তারা পুষ্টিরস সংগ্রহ করে। তবে জীবিত অবস্থায় নয়, তারা যখন মারা যায়, নিস্তেজ হয়ে যায়, তখন সেখান থেকে এই বীজকরা পুষ্টি বা খাদ্যরস এরা কিন্তু সংগ্রহ করে থাকে। তাই পুষ্টি স্তরের সকল স্টেজেই বা সকল স্তরেই নর্মালি এই ডিকম্পোজাররা অবস্থান করে। এবার আমরা দেখি এই তোমার বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহটার হার কেমন। এখানে দেখা যাচ্ছে যে 10 লাখ জুল সানলাইট সবুজ উদ্ভিদের শরীরে পড়লো, কিন্তু সবুজ উদ্ভিদ নিজের শরীরে স্টোর করলো কত? 10,000 জুল। অর্থাৎ সূর্যালোক যে পরিমাণ শক্তি সবুজ উদ্ভিদকে দিল, তার কিন্তু 1% এনার্জি কি হলো বলতো? এই সবুজ উদ্ভিদের মধ্যে স্টোরড হলো, অর্থাৎ সবুজ উদ্ভিদের মধ্যে স্থানান্তর হলো। সূর্যালোকের 10 লাখ জুল সবুজ উদ্ভিদের শরীরে যখন সেটা স্টোরড হলো, সেটা কত? 10,000 জুল। অর্থাৎ 1% এনার্জি ট্রান্সফার হয় সূর্যালোক থেকে প্রডিউসারের শরীরে। তারপরে যখন প্রডিউসার 10,000 জুল তোমার হচ্ছে 10,000 জুল সানলাইট বা এনার্জি, এটাকে যখন নিজের শরীরে স্টোর করলো, সেটা যখন প্রাইমারি কনজিউমার এই তোমার প্রডিউসারকে খাদ্য হিসাবে গ্রহণ করে, তখন তার 10% এনার্জি, অর্থাৎ মাত্র 1,000 জুল এনার্জি প্রাইমারি কনজিউমারের শরীরে স্টোরড হয়। তারপর আবার 10% এনার্জি সেকেন্ডারি কনজিউমারের শরীরে স্টোরড হয়। তারপরে আবার 10% এনার্জি টার্সিয়ারি কনজিউমারের মধ্যে স্টোরড হয়। অর্থাৎ একটা বাস্তুতন্ত্রে উৎপাদক থেকে প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার, টার্সিয়ারি কনজিউমার এবং প্রিডেটরসের শরীরে শক্তির স্থানান্তর নর্মালি হয় কত পার্সেন্টেজ হারে? 10% হারে। এবং এইটা প্রথম আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী লিন্ডেম্যান 1945 তোমার হচ্ছে সালে। এটাকে তাই আমরা কি বলে থাকি? 10% ল বলে থাকি। কারণ প্রত্যেকটা পুষ্টি স্তরেই 10% করে শক্তি স্থানান্তরিত হচ্ছে, এবং বাকি 90% শক্তি কিন্তু বায়ুমণ্ডলে বিলীন হয়ে যায়। কিন্তু এখানে আমরা মনে রাখবো, সূর্য থেকে যে শক্তিটা সবুজ উদ্ভিদের শরীরে স্টোর হচ্ছে, সেটা কিন্তু 10% হারে হয় না, সেটা হয় মাত্র 1% হারে। এখানেও একই রকম একটা পিকচার দেওয়া আছে। এখানেও দেখা যাচ্ছে যে 1,000 জুলস অফ লাইট এনার্জি সবুজ উদ্ভিদের শরীরে এলো, কিন্তু মাত্র 10 জুলস এনার্জি অ্যাভেলেবেল হলো ফুড হিসাবে এই সবুজ উদ্ভিদের শরীরে। তাহলে এটাও কিন্তু 1%। 10% যদি 1,000-এর যদি 10% হতো, তাহলে এখানে কিন্তু 10 জুল হতো না, এটা 100 জুল হতো। এটা আছে কত জুল? 10 জুল। তাই এটা 1% রেটেই সূর্যালোক থেকে সবুজ উদ্ভিদের শরীরটা হলো। তাহলে এই 10 জুলটা যখন একটা হরিণ
খাদ্য হিসেবে গ্রহণ করলো তার 10% মানে 1 জুল এনার্জি অ্যাভেলেবেল হলো। এবং এই হরিণটাকে যখন একটা সিংহ খাদ্য হিসাবে গ্রহণ করলো তখন তার 10% মানে 0.1 জুল এনার্জি এই যে সিংহটা রয়েছে তার শরীরে কিন্তু খাদ্য মানে শক্তি বা খাদ্য হিসাবে স্টোরড হয়, এবং বাকি 90% শক্তি প্রত্যেকটা পুষ্টি স্তর থেকেই কিন্তু 90% শক্তি এটা পরিবেশে কিন্তু তোমার এই শক্তিটা লস্ট হয়ে যায় বা বিলীন হয়ে যায়। এবার আমরা একটু ইকোলজিক্যাল পিরামিড বা ফুড পিরামিড সম্পর্কে আমরা জানবো। ইকোলজিক্যাল পিরামিড বা ফুড পিরামিডকে আমরা এলটোনিয়ান পিরামিডও বলে থাকি বা ট্রপিক পিরামিডও বলে থাকি। এটাকে আমরা ফুড পিরামিড, এনার্জি পিরামিডও বলে থাকি। তো এইটা অ্যাকচুয়ালি কি জিনিস? এটা হচ্ছে উৎপাদক থেকে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণীর যে খাদক স্তরগুলো রয়েছে, এই খাদক স্তরগুলো এই খাদক স্তরের সংখ্যা মানে খাদকের সংখ্যা বা উৎপাদকের সংখ্যা, মানে প্রাইমারি যে প্রডিউসার্স রয়েছে তাদের সংখ্যা, তাদের ভর, তাদের শক্তি, এগুলোকে যদি আমরা পর পর করে স্থাপন করি। আবার বলছি, বাস্তুতন্ত্রে উৎপাদক থেকে প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, তৃতীয় শ্রেণীর যে খাদকগুলো রয়েছে এদের সংখ্যাগুলোকে যদি আমরা পর পর নিচ থেকে উপরের দিকে তোমার হচ্ছে ক্রম পর্যায়ে সাজায়, এদের সংখ্যাগুলোকে, এদের শক্তিগুলোকে এবং এদের ভরগুলোকে যদি আমরা পরপর সাজাই, তাহলে এটা দেখতে অনেকটা কিরকম হবে? একটা পিরামিডের মতো হয় বলে এই চিত্রটাকে বা এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটাকে আমরা কি বলে থাকি? ফুড পিরামিড বা ইকোলজিক্যাল পিরামিড বলে থাকি। তো এই ফুড পিরামিড বা ইকোলজিক্যাল পিরামিড প্রধানত 3 ধরনের হয়। একটা হচ্ছে পিরামিড অফ নাম্বারস, উৎপাদক, প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, তৃতীয় শ্রেণীর খাদক বা সর্বোচ্চ শ্রেণীর যে খাদক রয়েছে তাদের সংখ্যাগুলোকে যদি আমরা পরপর স্থাপন করি, তাহলে যে পিরামিডটা আমরা পাবো তাকে আমরা বলবো পিরামিড অফ নাম্বারস। একই রকম করে উৎপাদক, প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, তৃতীয় শ্রেণীর খাদকের মধ্যে যে শক্তিগুলো স্টোর হলো তাদের শক্তিগুলোকে পরপর সাজালে যে পিরামিড পাবো তাকে আমরা পিরামিড অফ এনার্জি বলবো। এবং তাদের ভরগুলোকে যদি আমরা পরপর সাজাই, তাহলে যে পিরামিডটা আমরা দেখতে পাই বা পিরামিডের আকৃতি প্রাপ্ত হয় তাকে আমরা বলবো পিরামিড অফ বায়োমাস বা জীবভর পিরামিড। তাহলে এই ফুড পিরামিড বা ইকোলজিক্যাল পিরামিড এই টার্মটাও কিন্তু প্রথম ব্যবহার করেছিলেন চার্লস এলটন তার এনিম্যাল ইকোলজি নামক গ্রন্থে, তাই এটাকে এলটোনিয়ান পিরামিডও বলা হয়। এখানে যে পিরামিডটা দেখানো আছে সেই পিরামিডটা হচ্ছে নাম্বার পিরামিড। এই জায়গাতে যে ইউনিটটা দেওয়া আছে নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস পার স্কোয়ার মিটার, অর্থাৎ প্রত্যেক বর্গ মিটারে মানে ইন্ডিভিজুয়ালের সংখ্যা কত। তাহলে আমরা একেবারে নিচের দিকে রেখেছি প্রডিউসারকে, তারপরে প্রাইমারি কনজিউমার এবং তারপরে সেকেন্ডারি কনজিউমারকে রাখা আছে। তাহলে একেবারে 1 স্কোয়ার মিটারে দেখা যাচ্ছে প্রাইমারি প্রডিউসারের সংখ্যা হচ্ছে 100টা। আবার 1 স্কোয়ার মিটারে প্রাইমারি কনজিউমার্স, এখানে ইঁদুরের সংখ্যা কটা? 10টা রয়েছে। আবার 1 স্কোয়ার মিটারে সেকেন্ডারি কনজিউমারের সংখ্যা কটা? একটা রয়েছে। তাহলে ধীরে ধীরে যত এই পিরামিডের বেস থেকে উপরের দিকে যাচ্ছি তত কি হচ্ছে যে সংখ্যাটা কিন্তু কমে যাচ্ছে, এবং এটা একটা নর্মাল পিরামিড বা আপরাইট একটা পিরামিড, যেটা নাম্বার পিরামিড। একই রকম করে এটাও একটা নাম্বার পিরামিড, কিন্তু এখানকার পিরামিডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আপরাইট পিরামিড নয়, এটা একটা ইনভার্টেড বা উল্টানো একটা পিরামিড, যার বেসটা কিন্তু সংকীর্ণ এবং একেবারে পিক যেটা উপরের অংশ সেটা কিন্তু অনেকটা বেশি ওয়াইড। কিন্তু এটাকে আমরা কি বলবো? ইনভার্টেড পিরামিড বলে থাকবো। তাহলে এটা কিরকম পিরামিড? এই জায়গাটাতে নেওয়া হয়েছে প্রডিউসার কোন একটা স্পেসিফিক ট্রির হতে পারে, একটা গাছের হতে পারে, বা 2-3টা গাছের ক্ষেত্রে যে আমরা সংখ্যা পিরামিডটা দেখতে পাই সেটাকে আমরা ইনভার্টেড পিরামিডও বলে থাকি। এখানে 3টে গাছ নেওয়া হয়েছে, তাহলে 3টে গাছের সংখ্যা কত? 3। এবার এই 3টে গাছের উপর ডিপেন্ড করছে অনেকগুলো শাকাহারী প্রাণী, হার্বিভোরস। তাহলে এদের সংখ্যাটা কিন্তু 3-এর থেকে বেশি। তাহলে সংখ্যাটা অনেক বেশি হলো, তাহলে সে কারণেই প্রডিউসারটা এটা যেমন অনেকটা বেশি সংকীর্ণ হলো, তার থেকে এটা কিন্তু অনেক একটুখানি ওয়াইড হলো, হার্বিভোরস। তারপরে পরজীবী যে প্রাণীগুলো রয়েছে, পরজীবী প্রাণী যারা এই বিভিন্ন ধরনের যে হার্বিভোরস গুলো রয়েছে, এদের শরীরে যে রক্তগুলো রয়েছে, রক্তগুলো কিন্তু রক্তগুলো নর্মালি খেয়ে এরা জীবনযাপন করে। এই যে ভিন্ন ভিন্ন যে প্রাণীগুলো রয়েছে সেই ভিন্ন ভিন্ন প্রাণীগুলোর শরীরে কিন্তু এক একটা প্রাণীর শরীরে এক একটা প্যারাসাইট থাকে না বা এক একটা পরজীবী থাকে না, অনেকগুলো পরজীবী কিন্তু এই এক একটা যে হার্বিভোরস এনিম্যালস রয়েছে সেখানে বসবাস করছে, তাহলে তাদের সংখ্যাটাও কিন্তু অনেক বেশি হবে। তাই এই হার্বিভোরস এর তুলনায় প্যারাসাইটের নাম্বার কিন্তু আরো বেশি।
এবার এর পরে রয়েছে অতি পরজীবী বা হাইপার প্যারাসাইট। এদের সংখ্যা মানে ছত্রাক, ব্যাকটেরিয়া, ভাইরাস, এরা এই যে সংখ্যাগুলো রয়েছে এদের সংখ্যা কিন্তু হার্বিভোরস, প্রোডিউসার এবং প্যারাসাইটের তুলনায় কিন্তু অনেক বেশি। তাই একেবারে উপরের দিকে যে সমস্ত অতি পরজীবী বা হাইপার প্যারাসাইট যে তোমার জীবগুলো রয়েছে তাদের সংখ্যা অনেক বেশি হচ্ছে এবং প্রডিউসারের সংখ্যা অনেক কম হচ্ছে। তাই এক্ষেত্রে একটা, দুটো বা তিনটে গাছের ক্ষেত্রে অল্প সংখ্যক তোমার প্রডিউসারের ক্ষেত্রে বা অল্প সংখ্যক গাছের যে আমরা কি দেখতে পাই, পিরামিডটা দেখতে পাই, নাম্বার পিরামিড, সেটা কিন্তু ইনভার্টেড বা উল্টানো একটা পিরামিডের রূপ। তাহলে পিরামিড অফ নাম্বারস এটা আপরাইট বা নর্মাল পিরামিড হতে পারে, আবার ইনভার্টেড পিরামিডও হতে পারে। পিরামিড অফ বায়োমাস বা জীবভর পিরামিড, মানে ভরগুলোকে যদি আর রাখা হয় উৎপাদক থেকে সর্বোচ্চ পর্যায়ের খাদক স্তরে, তাহলে পিরামিডটা দেখতে কেমন হয়। এইটা যেমন একটা টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেমের, এই বাম পাশের ছবিটা দেওয়া আছে, টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেমের একটা আপরাইট পিরামিড অফ বায়োমাস, যেখানে উৎপাদকের ভরটা অনেক বেশি, 1000 কেজি। এবার হার্বিভোরস বা শাকাহারী এদের ভরটা প্রডিউসারের তুলনায় কম, প্রাইমারি কনজিউমারের ভর আরো কম এবং টপ কার্নিভার্স যে সিংহটা রয়েছে তার ভর কিন্তু আরো কম। তাই এটা একটা আপরাইট পিরামিড। কিন্তু এটাই যদি আমরা এই জীবভর পিরামিড, এটা যদি আমরা অ্যাকোয়াটিক ইকোসিস্টেমে নিই বা মেরিন এনভায়রনমেন্টে নেই, তাহলে দেখতে পাবো যে প্রডিউসারের ভর কিন্তু অনেক কম এবং ভরটা এখানে বলা আছে 4 গ্রাম পার স্কোয়ার মিটার, অর্থাৎ প্রতি বর্গমিটারে 4 গ্রাম হবে প্রডিউসারের ভর। আবার এটাই যদি আমরা হার্বিভোরসের নিই, যারা এই প্রডিউসারদের খাদ্য হিসেবে গ্রহণ করছে, তাদের ভরটা কেমন, 8 গ্রাম পার স্কোয়ার মিটারে, অর্থাৎ প্রতি বর্গমিটারে 8 গ্রামের ওজন হচ্ছে, অর্থাৎ ওজনটা বেড়ে গেল হার্বিভোরসে। এটাই যদি কার্নিভোরস নিই, মাংসাশী প্রাণীর নিই, তাহলে এই ভরটা হয়ে যাচ্ছে 12 গ্রাম পার বর্গমিটারে। তাহলে ধীরে ধীরে যত আমরা প্রডিউসার থেকে কার্নিভোরসের দিকে যাচ্ছি তত কিন্তু ভরটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। তাই উপরের অংশটা কিন্তু অনেক বেশি ওয়াইড হয়ে গেল এবং নিচের অংশটা সংকীর্ণ হলো। তাই পিরামিড অফ বায়োমাস এটাও কিন্তু দুই ধরনেরই হতে পারে, আপরাইট হতে পারে, আবার ইনভার্টিং এটাও হতে পারে। এবার আমরা চলে আসি এনার্জি পিরামিড। এনার্জি পিরামিড কখন বলবো, উৎপাদক থেকে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণীর যে খাদক স্তর রয়েছে, এই খাদক স্তরগুলোর যে শক্তির পরিমাণ, যে পরিমাণ শক্তি স্টোরড হলো, এই শক্তিগুলোকে যদি আমরা পরপর সাজিয়ে রাখি, তাহলে সেটা দেখতে একরকম পিরামিডের মতো হয়। তাই এটাকে আমরা কি বলবো, এনার্জি পিরামিড বলবো। তাহলে এই পিরামিড, এনার্জি পিরামিড হচ্ছে একমাত্র পিরামিড, ইকোলজিক্যাল পিরামিড, যে পিরামিডটা সব সময়ের ক্ষেত্রে কি হবে, এটা একটা আপরাইট পিরামিড হবে বা নর্মাল পিরামিড হবে, যার বেসটা হবে চওড়া এবং একেবারে যে অ্যাপেক্স রয়েছে বা চূড়া অংশটা রয়েছে, উপরের অংশটা রয়েছে, সেটা কিন্তু সংকীর্ণ হবে। তার কারণ কি, তার কারণ হচ্ছে একমাত্র শক্তি কি হয়, উৎপাদক থেকে যখন স্থানান্তরিত হয় প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণীর খাদক স্তরে, তখন শক্তিটা কিন্তু কমে যায়। অর্থাৎ 90% শক্তি কিন্তু পরিবেশে লস্ট হয়ে যায়, 90% শক্তি, আর বাকি 10% শক্তি কি হবে, পরবর্তী খাদক স্তরে স্থানান্তরিত হয়। যেমন 100% শক্তি যদি আমি প্রাইমারি কনজিউমারের মধ্যে ধরি, তাহলে তার 10% শক্তি প্রাইমারি প্রডিউসারের মধ্যে যদি 100% শক্তি স্টোর হয়, তাহলে তার 10%, অর্থাৎ 10% শক্তি প্রাইমারি কনজিউমারের মধ্যে থাকছে এবং এই 10%, মানে 1% হচ্ছে সেকেন্ডারি কনজিউমারের মধ্যে থাকলো এবং 1%, মানে 0.1% টার্সিয়ারি কনজিউমারের মধ্যে স্টোরড হয়। অর্থাৎ উৎপাদক থেকে পরবর্তী যে খাদক স্তর, সেই স্তরগুলোতে শক্তির পরিমাণ ক্রমাগত কমতেই থাকে। তাই এনার্জি পিরামিডের ক্ষেত্রেই একমাত্র কি হয়, যে পিরামিডটা সবসময়ের জন্যই আপরাইট হয় বা নর্মাল পিরামিড হয়ে থাকে। এইটা আমাদের মনে রাখতে হবে। এবার আমরা চলে আসি ইকোলজি বলতে আমরা কি বুঝি। ইকোলজি হচ্ছে এমন একটা বিদ্যা যে বিদ্যাটা নর্মালি তোমার হচ্ছে বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং প্রাণীগুলোকে নিয়ে আলোচনা করে, উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে ইন্টারাকশন গুলো নিয়ে আলোচনা করে এবং উদ্ভিদ প্রাণী প্রাকৃতিক পরিবেশের সাথে কিরকম ইন্টারাকশন করছে সেইটা নিয়ে আলোচনা করে, তাকে আমরা বলবো কি, ইকোলজি। ইকোলজি ডেফিনেশনে ইংরেজিতে যদি বলা হয় তাহলে আমরা বলবো ইকোলজি ইজ দ্য স্টাডি অফ অর্গানিজমস অ্যান্ড দেয়ার ইন্টারাকশনস উইথ দ্য এনভায়রনমেন্ট। অর্গানিজমস গুলো নিজেদের মধ্যে যেমন ইন্টারাকশন করছে সেটা যেমন এখানে আলোচনা করা হবে, ঠিক তেমনি প্রাকৃতিক পরিবেশের সাথে অর্গানিজমস গুলো কিভাবে ইন্টারাকশন করছে সেইটাও যদি আলোচনা করা হয়, তখনই তাকে আমরা কি বলবো, ইকোলজি বলবো।
আর্নেস্ট হেকেল সর্বপ্রথম ইকোলজি নামক যে গ্রন্থ, সেই গ্রন্থে 1866 সালে প্রথম এই ইকোলজি শব্দটা ব্যবহার করেছিলেন। আর এই ইকোলজি শব্দটা এসেছে গ্রিক শব্দ ওইকস থেকে, যার অর্থ হচ্ছে হাউস হোল্ড বা হোম, অর প্লেস টু লিভ, কোথায় বসবাস করছে সেইটা। তাই ইকোলজি নর্মালি অর্গানিজমস গুলোর সাথে প্রাকৃতিক পরিবেশের যে একটা সম্পর্ক বা সহাবস্থান, সেইটাই ডিসকাশন করে থাকে। এবার ফাইনালি যদি আমরা এটার উপসংহার বা কনক্লুশন আমরা যদি দেখি, তাহলে আমরা বলবো যে এই যে জীবমণ্ডল রয়েছে বা বায়োস্ফিয়ার রয়েছে, এর জীবন বা এর ফিউচারটা নর্মালি ডিপেন্ড করছে কার উপর? প্রাকৃতিক পরিবেশের সাথে মানুষের যে ইন্টারাকশনস, প্রাকৃতিক পরিবেশের সাথে আমরা মানুষটা কিরকম ইন্টারাকশনস করছি, আমাদের অ্যাক্টিভিটি গুলো কেমন, তার উপরই নির্ভর করছে কিন্তু বায়োস্ফিয়ারের ফিউচারটা। আমরা যদি এই প্রাকৃতিক পরিবেশের সঙ্গে যদি আমরা মানে প্রাকৃতিক পরিবেশের যে কম্পোনেন্ট গুলো রয়েছে, সেগুলোকে যদি আমরা খুব তাড়াতাড়ি শেষ করে দিই, ধ্বংস করে দিই, তাহলে কিন্তু এই বায়োস্ফিয়ারের ফিউচারটা কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর যদি আমরা এই প্রাকৃতিক পরিবেশের যে কম্পোনেন্ট গুলো রয়েছে, এগুলোকে আমরা ডিস্টার্ব যদি না করি এবং এগুলোকে যদি আমরা সাস্টেনেবল করি, তাহলে কিন্তু বায়োস্ফিয়ারের ফিউচার কিন্তু আরো অনেক দিন ধরে কিন্তু চলতে থাকবে এবং আমরা আমাদের যে জীবন সাইকেল, সেটাকেও কিন্তু আমরা অনেক দিন পর্যন্ত এটাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো। কিন্তু আমরা যদি পরিবেশের ক্ষতি করি, আমরা পরিবেশের বিভিন্ন কম্পোনেন্ট গুলো যদি আমরা ডিপ্লেশন করি, অবক্ষয় করি, তাহলে কি হবে? তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু এই যে পৃথিবী রয়েছে, এই পৃথিবীর বায়োস্ফিয়ার নামে যে কনসেপ্টটা আছে, এই বায়োস্ফিয়ার নামক কনসেপ্টটার আর কোনো রকম অস্তিত্ব থাকবে না। অর্থাৎ এখানে উদ্ভিদ এবং প্রাণীর কোনো অস্তিত্ব আমরা দেখতে পাবো না। এবং এগুলো এরকম হতে পারে, আমরা যে অ্যাক্টিভিটি গুলো নর্মালি করে থাকি, ফরেস্ট গুলোকে আমরা দহন করে দিই, পলিউশন গুলো যদি আমরা বাড়িয়ে দিই, এবং আমরা আমাদের যে তোমার কি বলে বিভিন্ন ধরনের যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, আরবানাইজেশন, এগুলোর মাত্রা যদি আমরা বাড়িয়ে দিই, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পরিবেশটা ধ্বংস হবে। বায়োস্ফিয়ারের কনসেপ্টটাও কিন্তু পৃথিবী থেকে শেষ হয়ে যাবে এবং পৃথিবী আবার কিন্তু তার আগের যে স্টেজ রয়েছে, একটা ব্যারেন ল্যান্ড, পতিত জমি, সেই রকম পতিত জমিতে পরিণত হবে। তাই আমাদের আমাদের নিজেদের স্বার্থেই কম্পালসারি আমাদের কি করতে হবে? আমাদের বায়োস্ফিয়ারটাকে প্রোটেক্ট করতে আমাদের কিন্তু সচেতন হতে হবে এবং সচেষ্ট সচেষ্ট হতে হবে। আমরা যদি এরকম ভেবে নিই যে এই দায়িত্বটা আমার নয়, আমার বাদে সকলের, তাহলে কিন্তু আমরা বায়োস্ফিয়ারটাকে প্রোটেক্ট করতে পারবো না। আর বায়োস্ফিয়ারকে যদি আমরা প্রোটেক্ট করতে না পারি, তাহলে বাকিদের যেমন ফিউচার থাকবে না, অন্যান্য উদ্ভিদ প্রাণীদের যেমন ফিউচার থাকবে না, ঠিক তেমনি আমাদেরও কিন্তু ফিউচারটা থাকবে না। তাই আমরা সকলেই সচেতন হব এবং এই বায়োস্ফিয়ারকে আরো কত মানে আরো অনেক দিন ধরে যাতে আমরা সাস্টেনেবল করতে পারি, তার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব। এবং আমরা এটা জানি যে বিন্দু বিন্দু জলের ফোঁটা দিয়েই কিন্তু সিন্ধু তৈরি হয়। তাই আমরা সকলেই যদি সচেষ্ট হই, আমরা অল্প অল্প করে যদি বায়োস্ফিয়ারটাকে প্রোটেক্ট করার জন্য চেষ্টা চালাই, তাহলেই কিন্তু আমাদের যে বায়োস্ফিয়ারটা রয়েছে, যেটা পৃথিবীর প্রত্যেকটা স্থানেই নর্মালি এই বায়োস্ফিয়ারটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটাকে কিন্তু আটকানো সম্ভব হবে। নয়তোবা কিন্তু এই বায়োস্ফিয়ারকে আমরা আটকাতে কোনো মতেই পারবো না। তাহলে এই পর্যন্তই ছিল আমাদের আজকের এই ক্লাসের বিষয়বস্তু। আশা করি তোমরা সকলেই বিষয়গুলো বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ক্লাসে আবার অন্য কোনো একটা টপিক নিয়ে ডিসকাশন করব। আজকের জন্য এইটুকুই। সকলকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।